সাহেবের রুদ্রকণ্ঠ ঘর কাঁপাচ্ছে। সেই সাথে আমার ছোট্ট মন। সাহেব আমাকে অপছন্দ করেন, বিষয়টা এতকাল শুধু আন্দাজ করেছিলাম। এখন নিশ্চিন্ত হলাম। চোখ জ্বলছে আমার, অকারণেই বুক ভার হয়ে গেল। মাত্র ১৩ দিনের বরের এমন বিরূপ মনোভাব সহ্য হলো না যেন। আমিও বোধহয় আর ৫টা মেয়ের মতোই বদরাগী হলেও স্বামীর উপেক্ষা সহ্য করার ক্ষমতা নেই। সাহেবের ভারী গলা এখনও কানে আসে। মাতাকে বারবার বোঝাচ্ছেন, আস্তে বল, বউ শুনবে। সাহেব তীব্র স্বরে বলল, দোষটা কার মা? তোমরা আমাকে বিয়ে দিতে হাত পা ছাড়িয়ে ৮ মাসে দিন কাটাচ্ছ, আর আমার ঘাড়ে আরও একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছ। একটা বাচ্চা মেয়েকে এখন আমার মানুষ করতে হবে। সব কাজ ফেলে ছুটে বউয়ের সামনে এসে বসে থাকবো আমি? একদিন এই মেয়েকে দেখে রাখতে পারোনি তোমরা? আমি মিষ্টিকে পই পই করে বলে গিয়েছিলাম, ভাবির কাজ ছাড়া হবি না। আমি কি শান্তি মতো নিজের কাজও করতে পারবো না? এই জন্যই তো বলেছিলাম বউকে বাপের বাড়ি দিয়ে আয়। মিষ্টি একা হাতে কত সামলাবে? আর বউয়ের নিজের সতর্ক থাকা উচিত ছিল। আমার বউয়ের যত্ন আমার বাড়িতে হবে না কেন? আমি যখন ছিলাম তখন তো ঠিক হয়েছিল, এখন হবে না কেন? আর ওকে বলছো তুমি অসতর্ক? ওর বয়স ছোট, তুমি জানতে না? পই পই করে বলেছিলাম এত ছোট মেয়ে এনো না। একটা ১৭ পেরিয়ে ১৮তে পা রাখা মেয়ের থেকে তুমি কি আশা করো? ও কি বুঝে সংসারের কিছু? না, ও আমাকে বুঝে। ১৮ বছরে আমার কোলে তুই ছিলি। বউ এত ছোট না। সবাই এক হয় না মা। তোমরা দেখে শুনে তাহলে নিজের মতো সর্বগুণ সম্পর্ক মেনে নিয়ে আনা উচিত ছিল। তুমি একটা ঢেলা নিয়ে এসেছো, এখন যখন এনেই ফেলেছো, ফেলতে তো পারবো না। এখন শিখিয়ে পড়িয়ে নাও। কাদা থেকেই কলস হয়, সেটাকে বানাতে হয়। মা আর কথা বললেন না। সাহেবের রোষের মুখে উত্তর খুঁজে পেলেন না বুঝি। সাহেব এবার শান্ত হয়ে গেলেন। খুব স্থির স্বরে বললেন, আমি ক্লান্ত। আমি দায়িত্বের ভারে পিষে যাচ্ছি। সাহায্য না পারতে পারো, দায় বাড়িও না। একটু কৃপা করো, তোমরাই ছেলে। সাহেবের বলা একটা কথাও ভুল নয়। আমি অকর্মণ্য। তার সাথে হয়তো আমি সত্যিই যাই না। সাহেবের বয়স তখন ৩২, আমার থেকে ১৪ বছর বড়। ১৪ বছর খাতা কলমে যতটা বেশি মনে হয়, বাস্তবে তার থেকেও বেশি। তার চিন্তাধারা কখনোই আমার চিন্তাধারার সাথে মেলেনি। সমস্যার সময় তিনি যতটা ধীর স্থির, আমি ততটাই অস্থির। আমার ছোট মস্তিষ্ক কখনোই তার গভীর চিন্তাধারাগুলোকে বুঝে উঠতে পারিনি। আমাদের মধ্যে আজীবন এই ১৪ বছরের বিশাল তফাৎটা থেকেই গেছে। এই কথাগুলো এখন শুনলে আমার কতটা খারাপ লাগতো না, যতটা তখন লেগেছিল। এই সময় আমার হৃদয় কাচের মতো ভেঙে গিয়েছিল। ইচ্ছে করছিল এই পোড়া পা নিয়ে লাফাতে লাফাতে বাড়ি চলে যাই। থাকবই না এই লোকের কাছে যার হৃদয়ে আমি নেই, তার ঘরে থাকার কী মানে? এই প্রথম আমি ফুপিয়ে উঠলাম। নিঃশব্দে কান্নার কথা ভুলে গেলাম। সশব্দে হাউমাউ করে কাঁদলাম। হৃদয়ের অসহনীয় যন্ত্রণায় আমি মস্তিষ্ক ঝাপসা হয়ে তুলল। সাহেব যখন শান্ত হয়ে ঘরে ফিরলেন, আমাকে কাঁদতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। হতভম্ব চোখে কিছু সময় তাকিয়ে রইলেন, বোঝার চেষ্টা করলেন। অতঃপর টাইটা খুলে শার্টটা খুলতে খুলতে তেরছা গলায় বললেন, কি বলেছ? ফড়িংয়ের মতো তিরিং বিরিং করতে। বলেছিলাম শান্ত হয়ে থাকতে। আমার কথা শোনার তো প্রয়োজন নেই। আমি কে? নিজে তো শেখ হাসিনা। সব পারে, সব বুঝে। এখন কান্না হচ্ছে কেন শুনি? তার কথায় আমার হৃদয়ের জ্বালা আরও বাড়ল। মনে হলো আমার হৃদয়ের জ্বলন্ত আগুনে এক মগ ঘি ঢেলে দেওয়া হয়েছে। চোখ জ্বালা করতে লাগলো। কাঁদতে কাঁদতে নাক আমার বন্ধ হয়ে গেছে। তবুও ধপ করে শান্ত আমি জ্বলে উঠলাম। যে আমি সাহেবের রাগী চোখের দিতে তাকাতেই ভয় পেতাম, হাত পা আসার হয়ে আসতো, সে আমি বিদ্রোহ করে উঠলাম। আমি ব্যথায় কাঁদছি না। সব সময় শরীরের ব্যথায় মানুষ কাঁদে না, কিছু ব্যথা মনে হয়। আপনার মতো কৃপাধারী হুতুমের সাথে যার বিয়ে হয়েছে, তাকে মনের ব্যথাতেই কাঁদতে হবে। আমার কথা শুনে সাহেবের হাত থেমে গেল। সরু শীতল চোখে তাকালেন তিনি আমার দিকে। তার চোখের দৃষ্টিতে আমার এত সময় চুপসে বাতাসা হয়ে যাবার কথা, অথচ আমি তার চোখে চোখ রেখে বসে রইলাম। এতটা সাহস কই থেকে পেলাম কে জানে। তিনি শার্টটা মাটিতে আছাড় দিয়ে হিমশীতল স্বরে বললেন, আমার সাথে বিয়ে হয়ে বুঝি কাঁদতে হচ্ছে? তা আমি কি কোনো দায়িত্ব পালনে ফাঁকিবাজ করেছি, নাকি অবহেলা করেছি? অফিস কামাই নিয়ে বাচ্চা পালছি। কই, আমি তো অভিযোগ করিনি। তাকে মাথার দিব্যি দিয়েছে। আমি বলছি আমাকে পালুন। আমাকে মার বাড়ি পাঠালেই হতো, নিজেও বাঁচতেন, আমিও বাঁচতাম। এবার সাহেব ধমকে উঠলেন। কি প্রতাপী হুঙ্কার! আমার অন্তরাত্মা কেঁপে উঠল সেই এক ধমকে। এই লাই দিয়েছি বলে বিয়ের পর থেকে মাথায় বসে নৃত্য করা হচ্ছে যত সব। কোনো বাপের বাড়ি যাওয়া হবে না। একবার আমার হাত ধরে আসা হয়েছে মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। বাপের বাড়ি যদি যাওয়া হয় তা হবে ঘুরতে, তাও আমার সাথে, নয়তো একেবারে পুটলি বেঁধে পাঠিয়ে দিব। যত সব যন্ত্রণা। আর একবার যেন বাপের বাড়ি যাওয়ার কথা না শুনি। আমি যাব, আমার বাড়ি আমি যাব। আপনি একটা খাবিশ, আপনার সাথে থাকবই না, শুধু বকেন আপনি। এটা আমার বাড়ি না, আমার বাড়ি আমি যাব।
বলেই হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। আমার তীব্র বিষাদের জোয়ারে একটুও নড়লেন না সাহেব। তিনি কিছু সময় চেয়ে রইলেন, অতপর একটা পাঞ্জাবি গায়ে গলিয়ে বেরিয়ে গেলেন। এই যে বড় বড় পায়ে হনহন করে বেরিয়ে গেলেন, আর ফিরলেন রাত 10টার পর। রাতে খেলেনও না, না আমার সাথে কথা বললেন। রাতে ঘুমানোর সময় আমাকে কোলে তুলে বাথরুম করালেন, ওষুধ খুলে পিরিচে রেখে করে দিলেন, কিন্তু কথা বললেন না। ঘুমানোর সময় আমার দিকে পিঠ করে শুয়ে পড়লেন। আমার এত কান্না পেল, তার ভারী রাগী কণ্ঠ শোনা যেন আমার অভ্যাস হয়ে গেছে। তার নীরবতা আর ধমকের থেকে তিক্ত লাগলো। অকারণেই আমি ছটফট করতে লাগলাম, তার উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে থাকলাম অনেকটা সময়। একটাবার সে কৃপাও চাইল না। ইচ্ছা করলো বলতো, আপনি বকুন তাও ভালো, কিন্তু এভাবে নিশ্চুপ থাকবেন না। আপনার ধমক আপনার নীরবতা থেকে বেশি মিষ্টি। আপনাকে কৃপা না করতে পারা যে কতটা যন্ত্রণাদায়ক আপনি নিজেও জানেন না। সাহেবের রাগ পড়তে সময় লাগলো। আমার পাশ হাঁটতে আরও সপ্তাহখানেক লাগলো। এই সপ্তাহখানেক সাহেব হাফ ডে করে চলে আসতেন। মিষ্টি আপু অত্যাধিক সতর্ক হয়ে গেলেন আমার প্রতি। সাহেব বাসায় সবার সাথে ধমকাধমকি করলেও তিনি আমার উপর ধমকাধমকি করলেন না। আমি এই কয়দিনে আরও অধৈর্য হয়ে উঠলাম। কাটার খোঁচা খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছিল যে। আমি আর না পেরে এক রাতে তার হাত টেনে ধরলাম। আমার হাত টেনে ধরা দেখে সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন, হালকা গলায় শুধালেন, কি আপনি আমার উপর রেগে আছেন? তিনি উত্তর দিলেন না, শান্ত চোখে তাকিয়ে রইলেন। হাতটা ছাড়তেই যাবেন, আমি আরও শক্ত করে ধরে বসলাম। লজ্জা শরম সব গিলে বসলাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, সেদিনের জন্য ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে, সেদিন ওভাবে বলা উচিত হয়নি। মা বিয়ের আগে আমাকে ভালো করে বুঝিয়ে বলেছিলেন, স্বামীর কাছে ক্ষমা চাইতে কার্পণ্য করবি না, মনে রাখবি সে তোর অভিভাবক। তিনি আমার দিকে আগের মতো তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন। একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিরুৎসাহিত স্বরে বললেন, ভুল বুঝলে ভালো, অবশ্য ভুল তো আমার। লাই দিয়ে বাদর মাথায় তুললে সে তো লাফাবেই। ব্যাস, আবার আগের ফর্ম। ক্ষমা চাইতে দেরি নেই লোকটা। তাচ্ছিল্য ভরা বুলিগুলির বেগে চলে এলো। সে নাকি আমাকে লাই দেয়, এও বিশ্বাসযোগ্য? তবু আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার পাশে বসলেন। তিনি গম্ভীর্য অটুট রেখে বললেন, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি যাওয়ার হিড়িক আমার অপছন্দ। এই বাড়ি পছন্দ না হলেও এই বাড়িকেই আপন করতে হবে। বাপের বাড়ি যাওয়া হবে কালে ভাদ্রে, কিন্তু পা পুড়ছে, জ্বর হয়েছে বলে বাপের বাড়ি যাব, এই কথা আমার সহ্য হয় না। কৃপা করে কথাগুলো মনে রাখলে ভালো হয়। তিনি উঠতেই যাবেন, আমি অসহায়ের মতো শুধালাম, আমার সাথে ভেবাবাচ্য কোনো কথা বলেন? আমার নাম কানন, আমাকে কানন বলে ডাকলে কি হয় আপনার? তিনি প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলেন না। সূক্ষ্ম চোখে আমার মুখ বরাবর তাকিয়ে রইলেন কিছু সময়, অতপর কঠিন গলায় ঘোষণা দিলেন, পারবো না, যে না আমার চেহারা নাম রেখেছে পেয়ারা। আমি তার দিকে একরাশ হতাশ নিয়ে তাকিয়ে রইলাম। তিনি আমার চোখ নিজের হাতে ঢেকে দিয়ে বললেন, আমি আমার দিকে এভাবে তাকাতে নিষেধ করছি না, যন্ত্রণা যত সব। পা ঠিক হবার পর থেকে আমার জীবনের গতি বদলে গেল। প্রতিদিন ফজরের সময় উঠে পড়ি, সাহেব নামাজ পড়ে এসে চা খান, আমি নিজ হাতে সেই চা বানাই। সাহেবের কড়া আদেশ, এবার পা পুড়লে হাসপাতালে রেখে আসবে। ফলে সতর্ক হলাম 10 গুণ। তিনি অফিস চলে গেলে বাড়িতে আমি আর মা। মিষ্টি আপুর পরীক্ষা শুরু হয়েছে। মাহমুদ তার আয়ার সঙ্গের সাথে টোটো কোম্পানির কাজটা আবার শুরু করেছে। এর মধ্যে একদিন মিষ্টি আপুর জন্য একটা বড় ঘরের সম্বন্ধ হলো। ছেলে বিএসসি ক্যাডার। মিষ্টি আপুর থেকে বয়সটা একটু বেশি। আমার আর সাহেবের মতো তাদের বয়সের পার্থক্য না হলেও খুব কমও না। একটু ভুঁড়ি আছে, মাথায় একেবারেই চুল নেই। মিষ্টি আপুর পাশে খুব একটা মানায়ও না, তবুও মা খুব আগ্রহী। সম্বন্ধটা আমার খালা শাশুড়ি এনেছেন। তার ভাষ্যমতে এমন ছেলে চিরুনি তল্লাশিতেও পাওয়া যাবে না। তারা কোনো কিছু চায় না, মিষ্টি আপুকে দেখেই পাগল হয়ে গেছেন। সোনায় মুড়িয়ে নিয়ে যাবে তারা, আরও কত কি। আমি ছবি দেখে মিষ্টি আপুকে শুধালাম, তোমার পছন্দ হয়েছে আপু? মিষ্টি আপু মলিন মুখে বললেন, আমার কি পছন্দ ভাবি, মা ভাইয়া যা বলবে। আমার মনে হয় মিষ্টি আপু এই সম্বন্ধে খুশি নন, যদিও আমার আন্দাজ পরে খেটেও গিয়েছিল। তবুও আমি ছোট হিসাবে বড়দের মধ্যে কথা বললাম না। মা যখন সাহেবকে উত্তেজিত স্বরে জানালেন, সাহেব গম্ভীর স্বরে বললেন, তা হবে না। মিষ্টির পড়াশোনা শেষ না হলে আমি বিয়ে দিব না। মিষ্টির এখন 22 বছর বয়স, তো আমি বিয়ে দিব না। ছেলে মিষ্টিকে হীরায় মুড়ালেও দিব না, মার্সিডিসে এলেও দিব না। পড়াশোনা শেষ হোক, তারপর ভাববো। ততদিন কি আইবুড়ো থাকবে? বয়স বেশি হলে বিয়ে হবে পরে, না হলে আমার কাছে থাকবে। আমার তো ওর খরচ বইতে সমস্যা নেই। তাহলে আমার বাড়িতে থাকবে আমার বোন। মুহাইমিন, তুই জোর করিস না, বুঝিস না কেন বাবা? মেয়ে মানুষ তো, বয়স বাইন মাছের মতো। তোর বিয়ে আমি 32-এ দিয়েছি, কিন্তু মিষ্টিকে ওই বয়সে বিয়ে দিতে পারবো না। খুব উদ্ধার করেছো, এনেছো তো একটা গ্যাদা, ওই যে পানি ঢালতে যেয়ে পা পুড়ায়। আমার শেষ কথা, মিষ্টির বিয়ে হবে না। সবাই আমার মতো না যে বিয়ের পরও বউকে লেখাপড়া করাবে। কথাটা শুনতেই আমার এবং মার পিলে চমকে উঠল। আমার চোখে মুখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মায়ের মুখটা খানিকটা বেজার হলো। তিনি অসন্তোষ গলায় বললেন, বৌমা আর পরে কিভাবে? অশিক্ষিত থাকবে নাকি? আমি মাস্টার্স ফার্স্ট ক্লাস আর আমার বউ ইন্টার ফেল। বাচ্চা কাচ্চা তো 5 পাসও করতে পারবে না। মা পালো, বোন পালো, ভাই পালো, বউ পালো, এরপর বাচ্চা কাচ্চাকেও আমারই পালতে হবে।
তা হবে না, আমি আর দায়িত্ব নিচ্ছি না। অন্তত কলেজের গণ্ডি পার হোক। গেলো না থাকলে হেসেল টানবে। হেসেল তো আছেই, পার্মানেন্ট অ্যাড্রেস। মা মিনমিনিয়ে বললেন, বউ কলেজ গেলে মিষ্টির উপর কত চাপ পড়ে যাবে। ভাবি ননদ মিলেমিশে কাজগুলো করতো, আর আমিও তো তাহলে বাসায় একা থাকবো। সাহেব খুব দায়সারাভাবে বললেন, রুবি খালা তো আসেই বাসায়, এই সময়টা না হয় সেই তোমাকে সঙ্গ দিল। আর কলেজে যে প্রতিদিন যেতে হয় না সেটাও তুমি জানো। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না মা, বলেই সাহেব বড় বড় পায়ে ঘরে গেলেন। মা অসন্তুষ্ট মুখে বসে রইলেন। আমি সাহেবের পিছু পিছু ঘরে এলাম। আমাকে এক কোনায় শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে দেখে সাহেব আর চোখে চাইলেন। বিছানায় বসে চুল টানতে টানতে বললেন, কি? ধন্যবাদ, খুব মৃদু স্বরে বললাম। সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় বললেন, টাকা আমার গাছে ধরে না। পড়াশোনা করাচ্ছি, রেজাল্ট যেন খারাপ হয় না। আর পড়াশোনা করছি বলে ফড়িংয়ের মতো উড়বো এমনটা যেন না হয়। সংসারে বাতাস লাগানো যাবে না। আমি কোনো অভিযোগ চাই না। নিজের ঘর আজীবন মিষ্টি বা মা সামলাবে না, তাই অনীহা যেন আমি না দেখি। কলেজে আমি দিয়ে আসবো, আসার সময় একটা রিক্সা ঠিক করে দেব, সে দিয়ে যাবে। কলেজের বাহানায় অন্য জায়গায় ঘোরাঘুরি যেন ছুকছুক না থাকে। কথাগুলো কানে গেছে? পেয়ারা? পেয়ারা? তিনি আমাকে পেয়ারা বলে ডাকলেন। আমি হতভম্ব চোখে তার দিকে তাকাতেই তিনি ভ্রু নাচিয়ে শুধালেন, কি? আমার নাম কানন। কৃপা করে কপালে খোদাই করে রাখলে ভালো হয়, তাহলে যদি আত্মস্থ হয়। তার টিটকারি কথা শুনে আমার রাগ হলো ঠিক, কিন্তু আমার পড়াশোনা করতে পারার খুশিতে সেই রাগটা হাওয়ায় উড়ে গেল। আমার সাহেব রাগী বটেই, তার জবান হারপিকের মতো তিক্ত, কিন্তু সে মানুষটা একেবারে খারাপ না। সে গোলাপের মতো সুগন্ধও ছড়াবে, আবার বেদনাও দিবে। বই খাতা সব বাবার বাসায়, বিয়ের পর আনা হয়নি, নতুন করে কেনার মনে হয় না। বাবাকে বললে সে এসে সব দিয়ে যাবে, কিন্তু আমি বাবাকে বললাম না। ফোন দিয়ে আটলাম বাবার বাড়ি যাব। শুক্রবার সাহেবের ছুটি। শুক্রবার যদি যাই তবে সাহেবও যেতে পারবেন। তিনি যে আমাকে একা একা যেতে দেবেন না তা আমার জানা কথা। মানুষ দেখলে বলবে স্বামী বুঝি আমাকে চোখে হারায়, তাই কাজ ছাড়া করেন না। কিন্তু তা ডাহা মিথ্যে। কৃপাধারী হুতুম আমার উপর ছুরি ঘোরানোর সুযোগ হারাতে চান না বলেই এত কড়াকড়ি। তাই তাকে নিয়ে আমার বাপের বাড়ি যেতে হবে। আমি আগের রাতে তার সামনে দাঁড়িয়ে আছি, তিনি বিছানা গুছাচ্ছেন। আমাকে শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে দেখে তিনি সরু চোখে তাকালেন, ভ্রু নাচিয়ে শুধালেন, কি চাই? কালকে আপনার ছুটি, একটু বাবার বাসায় নিয়ে যাবেন? কপাল ভাঁজ পড়ল সাথে সাথে। কিছু বলতে যাবেন, আমি সাথে সাথেই বলে উঠলাম, আমার বই খাতা সব ওখানে, নতুন করে কিনে টাকা কেন খরচ করবেন? এর থেকে বরং বাবার বাসা থেকে নিয়ে আসি, আপনার সাথে যাব, আবার আপনার সাথেই চলে আসবো। একদম জিদ করবো না থাকার, চলুন না। তিনি কিছু সময় শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে ঠিক কী বলে ঝাড়ি দেবেন বুঝে উঠতে পারলেন না বোধহয়। এরপর মুখ কুঁচকে বললেন, ধান্দাবাজ। অবশেষে বিয়ের 1 মাস পর আমি বাপের বাড়ি গেলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন, অশ্রু পড়ছে তার চোখ থেকে। বাবা সেভাবে তার আনন্দ ব্যক্ত করতে পারলেন না ঠিকই, কিন্তু তিনি অস্থির হয়ে উঠলেন আমাদের আপ্যায়নে। মা আমার পছন্দের রান্না করলেন। আমাদের পরিকল্পনা ছিল বিকালে ফেরত আসা, কিন্তু মা বাবার জোরাজুরিতে আমাদের সেদিন থেকে যেতেই হলো। সাহেব মা বাবাকে ঝাড়ি দিতে পারলেন না। আমার মা তার সামনে আমাকে নলা দিয়ে খাইয়ে দিল। কতদিন পর মায়ের হাতে খেলাম। এতদিন খেলেও আমার মনে হলো অবশেষে আমার ক্ষুধা তৃপ্ত হয়েছে। খাওয়া দাওয়া শেষে সাহেব গেলেন আমার ঘরে। ছোট সাজানো মেয়েলি ঘর, খাটটাও ছোট। তিনি দেওয়ালে আমার আঁকা ছবিগুলো দেখছিলেন। মা একটু পরপর আমাকে পাঠাচ্ছিলেন, যেন জিজ্ঞেস করি কী লাগবে। প্রথমবার কঠিন স্বরে বললেন, কিছু না। দ্বিতীয়বার চা চাইলেন, তৃতীয়বার কাপড়। শার্ট প্যান্ট পরে তার অসহ্য লাগছিল, তাই বাবার লুঙ্গি দিলাম তাকে। তিনি লুঙ্গি পরেন না, ফলে বড্ড বিরক্ত হলেন। রাগী স্বরে বললেন, চাল কি আমি বুঝি না? থাকার ইচ্ছেই যখন ছিল আমাকে বললেন হতো। রাতে মা এলাহি কাণ্ড করলেন। সাহেব অবশ্য বাজার করে এনেছিলেন। বাবা খুব লজ্জিত স্বরে বললেন, এত বাজারের কী দরকার ছিল? তিনি নিরুত্তাপ স্বরে বললেন, এটা তো আমার কর্তব্য। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঢুকলাম মায়ের ঘরে। অনেকক্ষণ মায়ের কোলে মাথা রেখেছিলাম। মা আমার মাথায় বিলি কেটে দিলেন, চুলে তেল দিয়ে দিলেন, মাথায় বেনি করে দিলেন। সাহেব ছিলেন আমার ঘরে। আমাকে না দেখে তিনি হাঁক দিলেন, পেয়ারা পেয়ারা। মা কথাটা বুঝলেন না। তিনি ভাবলেন তার জামাই মনে হয় পেয়ারা খেতে চায়। তিনি ইতস্তত হয়ে বললেন, এই রাতে পেয়ারা পাই কই? আমার লজ্জায় মিশে যেতে ইচ্ছে হলো। এই বুড়ো লোক আমার মান সম্মান রাখবে না। মা পাশের বাড়ি থেকে পেয়ারা পাড়িয়ে কেটে মেখে আমাকে দিয়ে পাঠালেন। আমি তার সামনে পেয়ারা মাখা নিয়ে যেয়ে বললাম, নিন খান। তিনি কপাল কুঁচকে শুধালেন, এটা কি? পেয়ারা? একটু আগে চেঁচাচ্ছিলেন মা পাঠিয়েছে। তিনি কঠিন চোখে আমার দিকে তাকালেন। আমি খুব একটা পাত্তা দিলাম না। এটা আমার বাড়ি, ওনাকে পাত্তা দিব কেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি ঘুমাবো। ঘুমান, কৃপা করে ঘরে আসলে তো ভালো হয়। আমাকে লাগবে কেন? আমি কি এখন আপনাকে ঘুম পাড়িয়ে দিব? বাপের বাড়ির জোরেই যেন আমার মুখ ক্ষয় ফুটল। তিনি কঠিন চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার দৃষ্টিতে হতাশ হয়ে বললাম, দাঁড়ান, মাকে বলে আসি। তিনি বাধ্য হয়ে বাবার লুঙ্গি পরলেন। বাবার পাঞ্জাবি তার গায়ে লাগলো না বলে সেটা পরতে পারল না। উদম গায়ে শুয়ে পড়লেন। আমি লাইট বন্ধ করে তার পাশে শুইলাম।
খাট ছোট বলে আমাদের মধ্যকার দূরত্ব ছিল না বলেই চলে। আমার গায়ে তার উদম শরীর স্পর্শ লাগছে, জানলা দিয়ে চাঁদের মিহি আলো ঘরে আসছে, সেই সাথে শীতল বাতাস উড়ছে পর্দা। বৃষ্টি হবে বলে মেঘের গর্জন, একটু পর শুনতে পারছি ঝড় হবে হয়তো। সাহেব এপাশ ওপাশ করতে করতে আমার দিকে মুখ ফিরিয়ে চাইলেন। তার ঘুম আসছে না, খাট ছোট হওয়ার জন্য আমারও ঘুম আসছে না। একটু ঠিক করে শুতে গেলে সাহেবের শরীরের সাথে মিশে যাচ্ছিলাম। সাহেব আমার দিকে চেয়ে আছেন, কাটা কাটা চোখে নয়, বরং বড্ড গভীর চাহনিতে। এমন সময় আকাশ কাঁপিয়ে একটা বজ্রপাত হলো। আমি কেঁপে উঠলাম না চাইতেই। একটু নড়তেই টাল না সামলে খাট থেকে পড়ে যাবার মতো অবস্থা হলো। সাহেব এক হাত আমাকে টেনে বুকের মধ্যে নিলেন, এক হাত ঘাড়ের পিছনে ডুবিয়ে নাকে একটা কামড় বসালেন। আমার বুক ধকধক করছে। তিনি খুব ধীর কণ্ঠে শুধালেন, এখন তো পায়ে ব্যান্ডেজ নেই, একটু কৃপা করা যায়? সাহেবের গাঢ় স্বর আমার কানে যেতেই আমার সারা শরীরময় অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার পেশিবহুল হাতটা আমার কোমরে ঘুরছে, আরেক হাত আমার ঘাড়ের পিছনে। তার চোখের দৃষ্টি গভীর। অন্ধকার ঘর, বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ক্ষুদ্র সময়ের জন্য আলোকিত হচ্ছে ঘর। কারেন্ট চলে গেছে, ফ্যানটাও চলছে না। বাইরে শুরু হয়েছে তীব্র ঝড়। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর শব্দে কাঁপছে দেওয়ালগুলো। ঘরের পর্দাটা বেপরোয়া উড়ছে। এই ভয়ঙ্কর সুন্দর পরিবেশ, তার গভীর চোখে চোখ রাখতেই বুক ধকপক করে উঠল। যে চোখে রাগের বদলে ছিল আমাকে কাছে পাবার তৃষা। আমি দাঁত দিয়ে ঠোঁট চেপে খুব আস্তে বললাম, আমি না গ্যাদা? গ্যাদা মানুষের কাছে কৃপা চাইতে লজ্জা করে না? আমার কথা সাহেবের রাগের মাথা, কঠিন চোখে তাকানোর কথা, অথচ তার মুখশ্রী ছিল শান্ত। ঘরের আলো আধারি মায়ায় সেই শান্ত মুখখানা অপার্থিব লাগছিল। কাটা কাটা চেহারায় তীক্ষ্ণ চোখের মানুষটি অত্যন্ত সুদর্শন। হয়তো কোথাও না কোথাও এমন পুরুষের স্বপ্নই সব কিশোরী দেখে। এমন পুরুষ সৃষ্টিকর্তা আমার নসিবে লিখেছেন। আমি তার দিকে নির্লজ্জের মতো তাকিয়ে রইলাম। তিনি এক হাত আমার চোখ ঢেকে আমাকে বুকের সাথে মিশিয়ে ফেললেন। আমাদের মধ্যকার দূরত্ব একেবারেই নেই, এতটাই কাছে যে একেবারে অপরের হৃদস্পন্দনটুকু শুনছি। কড়া কারটা বেশি স্পন্দিত হচ্ছে জানি না, হয়তো আমার। তিনি আমার গালে, নাকে, গলায়, ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে বললেন, বাপের বাড়িতে আসার পর থেকে দেখছি পেয়ারার মুখে খই মুড়ি সব ফুটেছে। বাড়িতে তো চোখ তো তোলার জন্য কাঁপা কাঁপা শুরু হয়। পেয়ারার নামটা শুনতেই আমার মেজাজ চটকালো। এমন আবেদময়ী রাতে স্বামীর বুঝি পেয়ারা বকে ডাকে? আমি তাকে ধাক্কা দিয়ে সরানোর ব্যর্থ চেষ্টা করলাম। তিনি এক বিন্দু সরলেন না, শুধু আমার চোখ থেকে হাত সরিয়ে নিলেন। ফলে আমি কপালে তীব্র ভাঁজ ফেলে অত্যন্ত রাগী স্বরে বললাম, আমার বাড়িতে আপনাকে তোয়াক্কা করব কেন? আর আমার নাম পেয়ারা না। আপনি আরেকবার আমাকে পেয়ারা বলে ডাকলে কিন্তু খুব খারাপ হবে। তিনি গা করলেন না, বরং ঘাড়টা এক হাতে নিজেকে টেনে নিয়ে আমার গলায় মুখ গুজলেন। গাঢ় স্বরে বললেন, তা কি বলে ডাকবো? ফুল? দেখি তো গন্ধ আছে নাকি। বলেই গলায় গন্ধ শুকলেন। অতপর বেলাগাম চুমু খেলেন। আমার গা কাটা দিল সেই এলোমেলো গাঢ় স্পর্শে। বুকের ভিতর দামামা বাজতে লাগলো। কেমন আশাওর হয়ে গেলাম তার ভারী শরীরের নিচে। ছোট্ট হাতে তাকে আবারও ঠেলতে গিয়ে তিনি খপ করে এক হাতের বাঁধনে বাঁধলেন আমার দুহাত, শক্ত করে আটকে রাখলেন তা। আরেক হাত এখনও আমার ঘাড়ের পিছনে। তার উন্মুক্ত তাণ্ডবে আমার শাড়ির আঁচল এলোমেলো হয়ে গেল। একটা সময় সাহেব নিজেই তা ফেলে দিলেন মেঝেতে। উফ! অপরিচিত এক অনুভূতিতে আমার মস্তিষ্ক ঝাপসা হয়ে গেল। আমি বুঝলাম সাহেবকে বাধা দেবার কোনো সুযোগ আজ নেই। সাহেব কানের কাছে জোরে একটা কামড় দিয়ে খুব আস্তে বললেন, একটা টক মিষ্টি গন্ধ আছে বটে, তবে তাকে ফুল বলা যায় না, অনেকটা পেয়ারার মতো। কামড়ের আমার কান জ্বলছে। রাগী চোখে তার দিকে তাকাতেই তিনি বিপরীত প্রগাঢ় চোখে আমার দিকে চাইলেন। সেই গভীর চাহনিতে আমার রাগ গুড়াগুড়ি হয়ে গেল। আলো আঁধারির মায়া খেলায় নাকি আমার চোখের বিভ্রম। আমার মনে হলো সাহেবের ঠোঁট হাসছিল সামান্য। আমি সম্মোহিত হয়ে দেখছিলাম তাকে। তিনি আমার চোখে গভীর চুমু খেয়ে বললেন, বলছি না এভাবে না দেখতে। আমার স্বামী আমি দেখব না তো কি পাশের বাড়ির ভাবি দেখবে? কথা শেষ করতে পারলাম না, তার পূর্বেই আমার ঠোঁটজোড়া তার পুরো ঠোঁটের আয়ত্তে চলে গেল। কথাগুলো আর প্রকাশিত হলো না। পুরো ঠোঁটের বেপরোয়া চুমুতে আমি মিয়ে গেলাম। সাহেবের উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে আমার দেহ জুড়ে। তীব্র লজ্জায় আমার দিক শূন্য হলো। তার পুরুষালী উষ্ণ চুম্বনগুলো ক্রমশ মাতাল হতে লাগলো। আমার চোখ ঝাপসা হয়ে গেল, সেই সাথে নাক বন্ধ। এবার নাক টানলেও সাহেবের মধ্যে ভ্রুক্ষেপ হলো না। শুধু তীব্র আবেদনময়ী মুহূর্তে তিনি আমার অশ্রুসিক্ত চোখে চুমু এঁকে বললেন, কষ্ট হচ্ছে? আর শান্ত চোখে আমি আমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় সাথে আমাকে নিয়ে উদ্বিগ্নতা অনুভব করলাম। আমি দু হাতে তার গলা জড়িয়ে ধরলাম। অপরিচিত অচেনা অনুভূতির জোয়ারে ভাসলাম নিজেকে। নিগুড় রাতে ছোট্ট ঘরে আমাদের দাম্পত্য জীবনের একটি নতুন অধ্যায় সূচনা হলো। সে রাতের পর থেকে সাহেবের রাগগুলো আমাকে ভীত করলো না। কৃপাধারী হুতুমের সাথে আমার সমীকরণটা ভিন্ন রূপ নিল। বাপের বাড়ি থেকে আসার সময় আমি কেঁদে কেটে একাকার হলাম। মাও কাঁদলেন আমার সাথে। চোখের পানি, নাকের পানি সব এক হলো আমার। সাহেব তীব্র বিরক্তি নিয়ে আমার দিকে তাকালেন। তার কঠিন
রাগী দৃষ্টিটা আমি বুড়ো আঙ্গুলে দেখছিলাম। আমার হৃদয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সব কিছু ফেলে আবার অচেনা ঘরে যাব আমি। আমার বাবা সাহেবের হাতটা ধরে আকুল স্বরে বললেন, জামাই, আমার মেয়েটা খুব বাচ্চা। ভুল করলে মনে রেখো না কিছু, শাসন করে আদর করে শুধরিয়ে নিও। আমার একমাত্র মেয়ে বাবা, আর শেষ সম্বলও। তিনি বাবার হাত ধরে দৃঢ়স্বরে বললেন, আমি তো বেঁচে আছি, চিন্তা করবেন না। রিকশাতে উঠেও আমার কান্না থামল না। সাহেব কঠিন চোখে আমার দিকে চাইলেন। তার চোখের দৃষ্টি বলছে এখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। কিন্তু তিনি তেমন কিছু করলেন না, বরং মুখখানা অন্যদিকে সরিয়ে বিরক্ত নিয়ে বললেন, যন্ত্রণা যত সব। আমি তার টিপ্পনিকে পাত্তা দিলাম না, তার সুঠম বাহু জড়িয়ে ধরলাম। মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলাম। তিনি আমাকে সরিয়ে দিলেন না। তার স্বভাবরূপী খচ্চরামির জন্য জড়িয়ে ধরলেন না। যেন সব আদর শুধু রাতের ভাগেই। দিনের বেলা তিনি কংক্রিটের মানব। দেখতে দেখতে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল। সময়ের কাটার সাথে দিনগুলো ট্রেনের গতিতে ক্যালেন্ডার থেকে খসে পড়ছিল। প্রথম পরীক্ষার দিন সাহেব আমাকে নিজে নিয়ে গেলেন। কলেজের গেটে নামিয়ে কঠিন গলায় বললেন, পরীক্ষা শেষ হলেই বাড়ি যাওয়ার যেন হয়। আমি খোঁজ নেব, যদি শুনি ঘোরাঘুরি হয়েছে তো পেয়ারা থেকে পেয়ারা মাখা হতে সময় লাগবে না। আমি মাথা দোলালাম। এই পাগলকে কিভাবে বোঝাই আমার কোনো ঘুরঘুর করার জায়গা নেই। অহেতুক চিন্তা করে। তিনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ফিরে চাইলেন। আমার হাতটা টেনে ধরলেন। অনামিক আঙ্গুলের দিকে কিছু সময় তাকিয়ে কড়া স্বরে আদেশ করলেন, কোনো ছেলে যদি আজে বাজে প্রস্তাব দেয় তাহলে কৃপা করে আঙ্গুলটা দেখিয়ে দিলে ভালো হয়। আমার অনামিকা আঙ্গুলে তখন জল করছিল। সোনার আংটি। এই আংটিটা তিনি বাবার বাসা থেকে আসার পর কিনে দিয়েছিলেন। ভাববেন না সাহেব আংটিটা নিজে হাতে পরিয়ে দিয়েছেন। গল্পটা এমন ছিল যে বাড়ি থেকে ফেরার পর দিন অফিস থেকে ফিরে এসেই তিনি আমাকে আদেশ করলেন, এক কাপ নিয়ে ঘরে আসলে ভালো হয়। আমি ব্যাগ নেবার জন্য হাত বাড়াতেই তিনি বাধা দিলেন। কড়া স্বরে বললেন, ঘরে আসা চাই দ্রুত। বলে বড় বড় পা ফেলে চলে গিয়েছিলেন। আমি সময় নষ্ট না করে দ্রুত তার জন্য চা বানালাম। বলে রাখি, আমার সাহেবের চা বিশেষ চা, বেশি দুধের কড়া চা। তাতে চিনির বদলে দিতে হয় 1 চিমটি লবণ। শুধুই কি তিনি এত নোনতা? যেমন হুতুম লবাসভা, তার খাবারেও তেমন লবাসভা। আমি তার পছন্দ মতো চা নিয়ে হাজির হলাম। তিনি ফুল স্পিডে ফ্যান ছেড়ে বসেছিলেন খাটের উপর। প্রচণ্ড ক্লান্ত দেখালো তাকে। গলার টাইটা ঢিলে হলে ঝুলছে। ঘামে শার্টটা একেবারে গায়ের সাথে লেগে আছে। আমি চায়ের কাপ আগাতেই তিনি পকেট থেকে একটা কৌটা বের করে খাটের উপর রাখলেন। তারপর আমার হাত থেকে চাটা নিয়ে চুমুক দিলেন। একটা আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। আমি তখন কৌটার দিকে হাপুস নয়নে চেয়ে আছি। তিনি নিরুত্তাপ ভারী স্বরে বললেন, পছন্দ হোক বা না হোক আঙ্গুলে যেন সারা জীবন থাকে। আমি কৌটা খুলতেই দেখলাম তাতে একটা সোনার আংটি। খুব সাধারণ একটা আংটি, কোনো কারুকাজ নেই তাতে। তবে খুব মনোযোগ দিলে দেখা যায় তার ভিতরে 2টো অক্ষর লেখা, MK। আমাদের নামের প্রথম অক্ষর খোদাই করা, কিন্তু তাও খুব আড়ালে। আংটিটা আমার খুব পছন্দ হলো, কিন্তু হতাশ হলাম। কী হতো যদি তিনি নিজ হাতে পরিয়ে দিতেন? হয়তো নিজ হাতে পরালে তার অহংকারের পাঁচিলে ফাটল ধরতো। তবে তখন না বুঝলেও আমার আর সন্দেহ রইল না যে তিনি এই আংটির মাধ্যমে একেবারে আমার উপর নিজের সিলমোহর মেরে দিয়েছেন। তাই তো কলেজের গেটে আদেশ করছেন যেন সবাইকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেই। আমি মিটমিটে হাসলাম। তারপর তাকে খেপিয়ে দিয়ে বললাম, একেবারে কপালে খোদাই করে দিলেই তো পারেন, তাহলে আর হাত উঁচাতে হবে না। তিনি আমার কথায় আমার দিকে সরু দৃষ্টিতে চাইলেন। কপালে তীব্র ভাঁজ। সাহেবের ধারালো সেই দৃষ্টি মর্মার্থ বুঝতে পেরেই আমি তাড়াহুড়ো করে বললাম, দেরি হচ্ছে, গেলাম। বলেই ছুট লাগালাম। দাঁড়িয়ে থাকলে আর পরীক্ষা দেওয়া লাগবে না। সাহেব তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে বধ করতেন। আমার মাঝের এই পরিবর্তন দেখে আমি নিজেও মাঝে মাঝে অবাক হতাম যে আমি কি না এই বদরাগী সাহেবের ভয়ে তটস্থ থাকতাম। সেই আমি এখন তার সাথে ফাজলামি করি, মুখে মুখে কথা বলি, তাকে খোঁচা মারি, সেই সাথে ধীরে ধীরে আমার পছন্দ অপছন্দগুলোও বলি। তিনি মাঝে মাঝে রাগী চোখে তাকান, আর মাঝে মাঝে ধমক দেন, আবার অপ্রত্যাশিতভাবে আমার পছন্দের মূল্য দেন। তিনি ধমকালেও ধীরে ধীরে আমার আর ভয় লাগতো না। সাহেবের প্রতি ভয়টা কোথাও যেন হাওয়া হয়ে গেছে, ফানুসের মতো। বরং তাকে একটু একটু করে আমার তাকে ভালো লাগতে শুরু হলো। তিনি অফিস থেকে আসার পর থেকে আমি কারণে অকারণে তার সামনে ঘুরঘুর করতাম। মাঝে মাঝে চা বানিয়ে সামনে বসতাম যেন গল্প করতে পারি। মাঝে মাঝে গল্প হতো, মাঝে মাঝে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম। তিনি কখনো কখনো ভুরু নাচিয়ে সুধান কি। আমি তখন নির্লজ্জভাবে আমার কথাগুলো তাকে বলতাম। তিনি শুনতেন, কখনো বকতেন, কখনো বলতেন যন্ত্রণা যত সব। আবার কখনো নীরব শ্রোতা হতেন, তবে তার কথাগুলো শোনা হয় না। আমি যদি তাকে শুধাই, আজ কি হয়েছে, সাহেব ভ্রু কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলতেন, প্রেসিডেন্ট বুশ এসেছিল, বলেছেন আপনার বউ পেয়ারার মাথার পোকা ধরেছে, একটু পরিষ্কার করুন, যত সব।
তখন খুব আফসোস হতো, সাহেবের কি আমাকে বলার মতো কিছুই নেই, নাকি তার মনের কথা শোনার যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে বয়সের এই বিস্তার পার্থক্যটাকে দোষাতে ইচ্ছে মারত। হয়তো সেই পার্থক্যটার জন্য সাহেব তার মনের কথাগুলো বলতে পারতেন না। সমবয়সী হলে হয়তো খুব সুন্দরভাবে তার মনটা পড়তে পারতাম। ঘর সামলানো আর পড়াশোনা করা যে কতটা কঠিন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একদিকে আমার টেস্ট পরীক্ষা, অন্যদিকে ঘর। প্রতিদিন দুপুরে রান্নাটা মিষ্টি আপু করতেন, কিন্তু রাতের খাবারের সময়টা আমি। এবং সে একসাথে রান্না করতাম। সাহেবের একেবারেই ঠান্ডা খাবার পছন্দ ছিল না, তাই প্রতিদিন সন্ধ্যার পর খাবার রান্না করতে হতো। আমি তখন টুকটাক রান্না শিখেছিলাম, কিন্তু হয় নুন দিতে ভুলে যেতাম, নয় কাঁচামরিচ। মিষ্টি আপু আমাকে ধীরে ধীরে শুধরে দিতেন। প্রথম যখন সাহেব আমার রান্না খেয়েছিলেন, তিনি হতাশ গলায় বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বাজে রাঁধুনির পুরস্কারটা যেন আমাকে দেওয়া হয়। অথচ আমার পুরো রান্নাটা তিনি প্রোগ্রাসে গিলেছেন। শাশুড়ি মা তাকে খোঁচা মেরে বলেছিলেন, তা খাচ্ছিস কেন? এখন কেউ রান্নায় কলা গাছ হলে কি আমি উপোস দিব? খাবারগুলো তো আমারই পরিশ্রমের টাকায় নষ্ট হবে না? শাশুড়ি মা আর ঘাটালেন না। আমার রান্না আর এখন আগের মতো নেই। যে খায় সেই প্রশংসা করে, কিন্তু আমার সাহেবের প্রশংসা এখনও পায়নি। তবে একটা বিষয় বেশ বুঝি, তিনি আমার রান্না ছাড়া খেতে পারেন না। যতটা তৃপ্তির সাথে তিনি বাড়িতে খান, সেই তৃপ্তি আমি অন্য কোথাও খাওয়ার জন্য দেখি না। রেস্টুরেন্টে দামি খাবার খেয়ে এলেও তিনি ঘুমানোর আগে বলবেন, কৃপা করে একটু ভাত ভাজি করে দিলে খেয়ে ঘুমাতে পারতাম। নাটক বললেই হয়, কারণ তোমার রান্না ছাড়া পেট ভরে না। এখন ভাবলেই হাসি পায়। সেই সময় ঘরের সব কাজ করে রাতে পড়তে আমার খুব কষ্ট হতো। পরীক্ষা দিয়ে ঘর সামলানো আমার কাছে একটা বিভীষিকা। শুধু বাবার বাড়ির কথা মনে পড়তো। নিজের বাড়িতে আমার খাওয়ার চিন্তা করতে হতো না, আমি পড়তাম। মা এসে আমাকে নিজে হাতে খাইয়ে দিতেন, রাতে আমাকে চা করে দিতেন। শ্বশুরবাড়িতে সেই ছাড়া নেই। রাতে পড়ার টেবিলে আমি ঘুমে ঢুলে পড়তাম। আমার সাহেব একটু পরপর আমার মাথায় টোকা দিতেন। আমি যতক্ষণ জাগতাম তার কাজ ছিল আমার সামনে খাইস্টা বাসার স্যারদের মতো বসে থাকা আর আমার মাথায় টোকা দেওয়া। কখনো কখনো আদেশ করতেন, চা খাওয়া? কৃপা করে চা বানিয়ে আনলে ভালো হয়। এখন আমি হাই তুলতে তুলতে শুধাতাম। তিনি কঠিন চোখে তাকিয়ে বলতেন, ঘুম ফেলে রাত জাগছি, চা খেলে আমার আরাম লাগবে। অহেতুক প্রশ্ন করে অলসের মতো বসে থাকা আমার অপছন্দ। কৃপা করে উঠে চা বানালে ভালো হয়। যেন আমি মাথার দিব্যি দিয়েছি রাত জাগতে। অসহ্য লোক, দয়াময়হীন কংক্রিট। আমি রেগে মেগে টেবিল ছাড়তাম, অনীহা নিয়ে চা বানাতাম। 1 কাপ তার জন্য, 1 কাপ আমার জন্য। চা বানানোর তালে আমার ঘুম কেটে যেত। চা খেয়ে আবার পড়তে বসতাম। এভাবেই টেস্ট পরীক্ষা শেষ হলো। আশ্চর্যজনক হলেও আমি খুব ভালোভাবেই পাশ করলাম। যখন খুশি মনে সেই রেজাল্ট শুনলাম সাহেবকে, তিনি আমার খুশি মোটেই পাত্তা না দিয়ে বললেন, অঙ্কে তো একেবারেই কলা গাছের মতো অবস্থা। আমার বাচ্চা কাচ্চারা তো অঙ্কে ফেল করবে এক একটা। কালকে থেকে কোচিংয়ে ভর্তি করে দেওয়া হবে, 3 মাসে যদি একটু শুধরায়। হায়ার ম্যাথ আমার কঠিন লাগে, তাই একটু খারাপ হয়েছিল, কিন্তু বাকিগুলোই তো ভালো করেছি। তার প্রশংসা করা যায় না? কৃপাধারী হুতুম একটা, যন্ত্রণা যত সব। অঙ্ক কোচিংয়ে যেতাম বিকালে। কলেজ থেকে এসে খেয়ে সব গুছিয়ে আমি বের হতাম পড়তে। একটা রিক্সা ঠিক করেছিল। ওই সময় সাহেব থাকতেন অফিসে। আমি একা একা কোথায় যাব তার অপছন্দ। একদিন ফেরার পথে দেখলাম আমার দেবর মাহমুদ তার আয় সংঘ পুরনো মন্দিরের কোনায় দাঁড়িয়ে সিগারেট টানছে। মাহমুদের সিগারেট খাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। সাহেব নিজে সিগারেট খেলেও আমার বিয়ের পর থেকে তিনি ঘরে সিগারেট খেতেন না। আমি অপছন্দ করি বিষয়টা যেন আজ করেছিলেন। ফলে ঘরে সিগারেট খাওয়া একটা অমীমাংসিত নিষেধাজ্ঞা ছিল। মাহমুদের সাথে আমার চোখাচোখি হতেই সে একটু অস্বস্তি বোধ করলো। দ্রুত সিগারেট ফেলে পায়ে পিষে ফেললো। আমি তখন রিকশায় ছিলাম। আমার রিকশা তাকে পার হতেই দেখলাম তার সংকুচিত মুখখানা। মাহমুদের এই সময় ফিজিক্স কোচিং, এটা বলেই সে গত মাসে 1000 টাকা নিয়েছে সাহেবের কাছে। অথচ সে কোচিংয়ে যায়নি। সে টোটো করে ঘুরছে আর সিগারেট টানছে। সেই ঘটনায় সাক্ষী আমি। সেদিন খুব দ্রুত বাড়ি এলো সে। আমি তখন মিষ্টি আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। মাহমুদ ঘরে উকি দিতে মিষ্টি আপু বললেন, কী রে, চোরের মতো উকি দিচ্ছিস কেন? মাহমুদ মিথ্যে বলায় সেরা। কি সুন্দর বলল, ভাবির কাছে এলাম, একটা বই লাগতো, ভাবি একটু বইটা দাও। মাহমুদ আমার থেকে 1 বছর ছোট, আমার একই কলেজে পড়ি, তাই মিষ্টি আপু সন্দেহ করলেন না। আমি বের হতেই মাহমুদ আকুতি করে বলল, ভাবি ভাইকে বলো না কিছু, আমি আজকেই শুধু কোচিং ফাঁকি দিয়েছি। ডাহা মিথ্যে। আমার ধারণা মাহমুদ কখনো কোচিংয়ে যায় না। সে টাকা নিয়ে কিং গ্রেড ব্যাট কেনে। তার পড়াশোনা ভালো লাগে না, তবে মিথ্যে বলে টাকা নেওয়া, বন্ধুদের সাথে টোটো করে, বিষয়টা ভালো নয়। সাহেব দিনরাত পরিশ্রম করেন শুধু আমাদের ভালো রাখার জন্য। আমাকে না বললেও আমি জানি তিনি পারতে রিক্সা ছাড়েন না। প্রতিদিন বাসে চড়ে অফিসে যান, টাকা বাঁচান, যেন আমরা 4টে প্রাণে আরামে থাকি। আমি বিয়ের পর থেকে সাহেবের নিজের জন্য কিছু কিনতে দেখিনি, অথচ আমাদের কিছু লাগলে তিনি কার্পণ্য করেন না। তাই সেই মানুষটি আমার ঠকাতে মন মানল না। আমি কঠিন স্বরে বললাম, আমি তাকে মিথ্যা বলতে পারি না। মিথ্যা বলার কি দরকার? তুই বলবিই না। আমি কথা দিচ্ছি, আমি আর এমন করব না। ভাইকে তুমি চেনো না, আমার চামড়া তুলে লবণ লাগিয়ে শুটকি মাছ করে দিবে। এবারের জন্য তুমি সামলে নাও প্লিজ। তুমি ওনাকে ঠকাচ্ছ কেন? উনি জানতে পেলে কষ্ট পাবেন। আর আমি জেনেও তাকে জানাইনি, জানলে আরও রাগ করবেন।
বললাম তো এইবারই শেষবার, প্লিজ ভাবি, আমাকে ভাই মেরে ফেলবে, ভাইয়ের রাগ তুমি দেখোনি। মাহমুদের কথা আমার বিশ্বাস হচ্ছিল না। কৃপাধারী হুতুম রাগী, কিন্তু সেই রাগের সীমা আমার জানা ছিল না। তবুও মাহমুদের ভীত সন্ত্রস মুখ দেখে বাধ্য হয়ে বিষয়টা চেপে গেলাম। সতর্ক করলাম এটা যেন শেষ হয়, কিন্তু আমি চাপিয়ে রাখলেও বিষয়টা চাপা রইল না। একদিন 6টার দিকে ঘরে চলে এলেন সাহেব। মাহমুদ তখনও ফেরেনি। তিনি কারোর সাথে কথা বললেন না, বাসর ঘরে থমথমে মুখে বসে রইলেন। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল, অশুভ একটা ইঙ্গিত পাচ্ছিলাম। মাহমুদ ফিরল আজানের সময়। সাহেবকে দেখে সে ফ্যাকাশে হয়ে গেল। সাহেব ঠান্ডা গলায় শুধালেন, কোচিং কেমন চলে? ফিজিক্সের ভালো করে পড়াচ্ছে তো? মাহমুদের মিথ্যের জোর সেদিন দুর্বল হয়ে গেল। সাহেবের ঠান্ডা গলায় তার অবস্থা বেগতিক। পৃষ্ঠার মতো সাদা মুখে আমতা আমতা করে বলল, ভালো, ব্যাগটা দেখি, ওনার খাতাপত্র দেখব। মাহমুদের অবস্থা আরও চুপসে গেল। সাহেব তার ভয়ে জড়ো হয়ে থাকা মুখের দিকে তাকালো। তিনি ছো মেরে ব্যাগটা নিল। ব্যাগে কোনো বই খাতা নেই। পাওয়া গেল সিগারেট আর গাজার একটা পুঁটলি। সাহেব আরও হিম শীতল গলায় বললেন, কোচিংয়ের নামে তাহলে এটা হচ্ছে তোর ফিজিক্স পড়া? মা হয়তো আন্দাজ করলেন নিজের ছেলের রাগ। তিনি বুঝলেন ছোট মানুষ ভুল করে ফেলেছে। ছোট মানুষ আমার থেকে মিথ্যে বলে কোচিংয়ের নামে টাকা নিয়ে গাঁজা কেনা ছোট মানুষই ভুল। সাহেবের রুদ্রকুণ্ডে বাড়ি কেঁপে উঠল। মাহমুদের অবস্থা একেবারে পাটকাঠির মতো হলো। সাহেব কঠিন স্বরে বললেন, আজ থেকে ওর পড়াশোনা বন্ধ। আমি একটা টাকা দিব না। তোমার ছেলে রাস্তায় ভিক্ষা করবে নাকি রিক্সা চালাবে, আমি সেই দায় নিব না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি, এবার মাথা থেকে নামাবো। সাহেব যা বলেন তাই বেদবাক্য। ফলে সাহেবের কঠিন শাস্তিতে মাহমুদ তার পায়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আর হবে না, ক্ষমা করে দাও। মা বুঝতে লাগলেন মাহমুদকে এখন বেশি কড়াকড়ি করলে সে আরও খারাপ হয়ে বলে তার ধারণা। কিন্তু সাহেব অনড়। একটা সময় মাহমুদ ক্লান্ত হয়ে গেল। তখন তার রাগ প্রকাশ পেল আমার উপর। তার ধারণা হলো আমি সাহেবকে বলেছি। সে চিৎকার করে উঠল, শান্তি হয়েছে? এইসব তোমার পরিকল্পনা, ইচ্ছে করে এমন করেছো তাই না? নিজে তো ঠিক পড়াশোনা করছো, আমারটা বন্ধ করে দেওয়ার ধান্দা। তুমি ইচ্ছে করে ভাইকে বলছো শয়তানি মেয়ে, অথচ আমি কিছুই বলিনি। আমি স্তব্ধ হয়ে খেয়ে গেলাম। মাহমুদ আরও অকাঠ্য কথা বলতে শুরু করেছে। অমনি শক্ত হাতের প্রকাণ্ড চর তার গালে বসিয়ে দিলেন সাহেব। সেই চরে ঘর কেঁপে উঠল। মাহমুদ টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল। তার ঠোঁট দাঁতে লেগে কেটে টপ টপ করে রক্ত বের হতে লাগলো। রক্তে তার নীল গেঞ্জি ভিজে গেল। মা অবিশ্বাস্য চোখে তাকালেন সাহেবের দিকে। আমিও ভীত চোখে সাহেবের দিকে তাকালাম। তিনি কাঁপছেন রাগে। তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার চোখের দিকে তাকাতেই আমি ভয়ে সংকুচিত হয়ে গেলাম। যে ভয়টা এতদিন হারিয়ে গিয়েছিল কোথা থেকে এসে আবার ঘাঁটি জমালো। সাহেবের ভয়ঙ্কর রূপ শুধু মিষ্টি আপুর মুখেই শুনেছিলাম। এই 3 মাসে আমি তো দেখিনি। ভেবেছিলাম মিষ্টি আপু বাড়িয়ে বলেছে। সাহেব হয়তো খিটমিটে মেজাজের, অল্পতেই বিরক্ত হন। কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ ভুল করে দিলেন তিনি। তার কপালে ধপধপ করে ফুলে ওঠা শিরা আর রক্তচক্ষু আমার ভিতরে তীব্র ত্রাসের জন্ম দিল। আমার হাত পা কেমন অসর হয়ে গেল। সেই সাথে আরেকটা দুশ্চিন্তা আমাকে কাবু করছিল। সাহেব কি আমাকে ভুল বুঝবেন? আমি মাহমুদের ব্যাপারে জেনেও তাকে কিছু বলিনি। ঘরে যে শুধু একা আমি ভীত ছিলাম তা নয়, প্রতিটা মানুষ ভয়ে সিটিয়ে গিয়েছিল। মার হাত কাঁপছিল। তিনি বসে গিয়েছিলেন ধপ করে। সাহেব বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন মাহমুদের কাছে। ঘাড়টা শক্ত করে ধরে হিমশীতল স্বরে বললেন, জানোয়ার কোথাকার, একে দোষ করবি, উপর থেকে অন্যের ঘাড়ে দোষ দিবি। তোর কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমাকে কেউ বলবে আর আমি যাচাই না করে হম্বিতম্বি করব? বালিকা স্কুলের কোনায় বসে যখন গাজার পুটলিটা কিনছিলি আমি ওখানেই ছিলাম। কি ভেবেছিলি আমি তোর মিথ্যে ধরতে পারবো না? ভাই প্রেমে অন্ধ থাকবে? আমি অনেক সুযোগ দিয়েছি তোকে, তুই সদ্য ব্যবহার করিসনি। এখন নিজের দোষ ঢাকতে কাননকে দোষ দেওয়া হচ্ছে। ক্ষমা চা, এখন ক্ষমা চাবি, নয়তো এখানে পুঁতে ফেলবো আমি তোকে। এমন জানোয়ার ভাইয়ের আমার প্রয়োজন নেই। মাহমুদ আধজ্ঞানেই কোনোভাবে আওড়ালো। তার ঠোঁটটা ঝুলছে, রক্ত পড়ছে তা থেকে। গালের এক পাশে ফুলে উঠেছে। কি প্রকাণ্ড চর ছিল যে একটা চোখ খুলতে পারছে না। ব্যথায় সাদা ছেলেটা নীল হয়ে গেছে। মা কাপা স্বরে বলল, মুহাইমিন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ও মইরা যাবে আমার ছেলে। সাহেব একবার মায়ের দিকে তাকালেন। রক্তচক্ষুতে কোথাও যেন হতাশা লক্ষ্য করলাম আমি। এই মুহূর্তে সাহেবকে খুব পাষাণ্ড মনে হচ্ছিল। ভয়ে কেমন জবুথবু হচ্ছিলাম। তার ভাইয়ের এত খারাপ অবস্থা, অথচ তার মুখশ্রীতে একটু মায়া নেই। এত ভয়ঙ্কর লোক আমার স্বামী। কিন্তু আজ জানি, উনি সেদিন করা না হলে আজ মাহমুদ ভেসে যেত। আজ সে বাংলাদেশে আর্মির কর্নেল। ভাইয়ের একনিষ্ঠ ভক্ত, বিয়ে করেছে, 2টো মেয়ে আছে। ভাগ্যিস সাহেব শক্ত হাতে তার রাশি ধরেছিলেন। এই জন্যই আমার খুব আফসোস হয়। আমি তার সমবয়সী হলে হয়তো আমাদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হতোই না। সে কেন করছে এই ব্যাপারগুলো ঠিক বুঝতে পারতাম। মাহমুদকে নিজেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সাহেব। তার ঠোঁটে 3টে সেলাই লেগেছিল। রাতে ভীম জ্বর। হাসপাতালেই ভর্তি করাতে হলো। সাহেব একাই ওখানে ছিলেন। আমি মিষ্টি আপুর ঘরে খাপটি মেরে বসে রইলাম। তার মুখ ফ্যাকাশে, গলা শুকিয়ে আসছে বারে বারে। মিষ্টি আপু আমার দিকে তাকাচ্ছেন। তার হয়তো মনে হচ্ছে যে ঘটেছে আমার জন্য। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন আমি মিথ্যে বলেছিলাম। তোমার উপরে দোষ দিয়েছিলাম। তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু আজ দেখলে তো কেন আমি মিথ্যে বলছি। ভাইয়ের রাগ এর থেকেও ভয়ঙ্কর হয়। আমাদের ড্রয়িং রুমের শোকেসটা দেখছো? ওইটা একদিন রাগে ভেঙে ফেলেছিলেন ভাই।
আমি জানি মাহমুদ জঘন্য কাজ করেছে, তবে তুমি আমাকে বলতে পারতে আগে, ভাইকে সরাসরি না বললেই হতো। বিশ্বাস করুন আপু, আমি তাকে কিছু বলিনি। মাহমুদ আমাকে বলেছিল যে আর এমন করবে না। আমিও আপনার ভাইয়েরকে ভয় তাকে বলিনি। বললে কি এখন আপনার রুমে বসে থাকতাম? আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, উনি না জানে আমাকে কি করবেন। মিষ্টি আপু তার বইটা বন্ধ করে আমার পাশে এসে বসলেন। আমার ঠান্ডা হাতটা ধরে বললেন, তোমাকে কিছুই বলবে না, তোমার প্রতি তার একটা সফট কর্নার আছে, নয়তো মাহমুদের এই অবস্থাতে তোমার কাছে ক্ষমা চাওয়াতো না। অবশ্য আমি ভাইয়াকে দোষ দোষ নেই না জানি, তাই ভাই রাগী ছিলেন ছোটবেলা থেকে, কিন্তু রাগটা প্রকাশ করতেন না। গত 10 বছরে দায়িত্বের পিষ্টনে পিষতে পিষতে সে এমন হয়ে গেছেন। একটা সংসার চালানো, 4টে মানুষের দায়িত্ব নেওয়া এত সহজ না, তার মধ্যে যদি কেউ ক্যান্সারের পেশেন্ট হয়। ভাইয়া যখন অনার্সের 3য় বর্ষে আমার বাবার কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে। যদিও সেটা প্রথম স্টেজ ছিল, কিন্তু আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার ছোট চাকরি ছিল, তাতে 3টা ছেলে মেয়ের ভরণ পোষণ, যা অর্থ জমতো বাড়িতে জমি কিনতেন। হাতে জমানো কিছু ছিল যা তার চিকিৎসায় শেষ হয়ে গিয়েছিল। আমার বয়স 12, মাহমুদের 7, আর বাড়িটা আমার দাদার বানানো। তাই আমাদের মাথা গোঁজার কোনো চিন্তা না থাকলেও ক্যান্সারের মতো মরণব্যাধি রোগের সাথে লড়াই করার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। ভাইয়া তখন চাকরি করে না, মাঝে মাঝে টিউশন পড়াতো, তাতে তার হাত খরচ চলে যায়, কিন্তু ঘর না। মাথায় সিদ্ধান্ত নিল বাড়ি বন্ধক রাখবেন। বাড়ি বন্ধকের টাকা দিয়ে বাবার অপারেশন করানো হলো, রেডিওথেরাপি দেওয়া হলো। আল্লাহর রহমতে বাবা ক্যান্সার মুক্ত হলেন। কিন্তু দেনার বিশাল পাহাড় নেমে এলো ভাইয়ের উপর। ক্যান্সারের জন্য বাবা অফিস করতে পারেননি, ফলে তার চাকরিটা চলে যায়। বাবার চাকরি চলে যাওয়ায় বিপদের পাহাড় নেমে এলো। তাই ভাইয়া পড়াশোনার পাশে পাশে পার্ট টাইম জব করতো, যেন ঘর চলতে পারে। সকালে বের হতো আর রাতে ফিরতো সে। বাবার ওষুধপত্র, আমাদের স্কুলের খরচ, আমাদের খাওয়ার খরচ, সব মিলিয়ে কেমন যেন হিমশিম খেয়ে যেত সে। তাও কাউকে বলতো না, বলার মতো কেউ ছিল না। কাকে বলবে? আমরা তো ছোট। আর মাকে বলবে? তা আরও জ্বালা তাতে। বাবা অসুস্থ হবার পর থেকেই মা যেন কেমন অস্থির অস্থির স্বভাবের হয়ে গেলেন। বাড়ি বন্ধকের সুদ বাড়তে থাকলো, ভাইয়া খাবি খেলো এই সুদের চাপে। তাই বাবা যা জমি জমা বাড়তি কিনেছিলেন সব বেচে বাড়ির কিস্তি দেওয়া হতো। তাও অনেক দেনা ছিল, ভাইয়া সব একা হাতে সামলাতো। বাবা অসহায়ের মতো ভাইয়াকে দেখতো। ভাইয়া কারোর সাথে কথা বলতো না, এত চাপে যে কেউ নিয়ন্ত্রণহারা হবে। ভাইয়ের অবস্থাও তেমন হয়েছিল। রেগে যেত, ধমকাতো, কোনো কিছু তার মতো না হলেও তার মেজাজ তিরিক্ষ হয়ে যেত। পৃথিবীর প্রতি ছিল চরম বিরক্ত। আমরাও তার রাগকে ভয় পেতাম। ফলে ভাইয়া আমাদের কাছে ভয়ের উৎস হয়ে গেল। ভার্সিটি পার হয়ে ভাইয়া চাকরির জন্য মরিয়া হয়ে গেল। প্রতিদিন পরীক্ষা, ইন্টারভিউ, রেজাল্ট খুব ভালো হওয়া বেশি দিন লাগলো না। বেশ ভালো বেতনে চাকরি পেল ভাইয়া। অফিসে এসে আবার একটা টিউশনি করাতো। ফলে আমাদের ভালো দিন এসেছে বলে মনে হচ্ছিল। আমাদের বাড়ির বন্ধক ছাড়ানো হয়েছে। বাবা সুস্থ, ঘরে অভাব নেই। ভাইয়া সব সামলে নিয়েছে, কিন্তু কেউ কেউ বলে না কারোর কপালে সুখ সয় না। আমাদেরও তেমন হলো। বাবা আবার অসুস্থ হলেন, চেক আপ করে দেখা গেল তার ক্যান্সার আবার হয়েছে, তাও 3rd স্টেজ। অথচ আমরা টেরও পাইনি। অবস্থা শুধু খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল, খেতে পারতো না, প্রায় হাসপাতালে ছুটতে হতো, কেমো দিতে শরীরটা নেতিয়ে গিয়েছিল। প্রায় 1টা বছর মৃত্যুর সাথে লড়াই করেছে বাবা, সেই সাথে ভাইয়াও লড়েছে সব কিছুর সাথে। আমরা থেকেও নেই। বাবার যত্ন করতে করতে মা অসুস্থ। ভাইয়ার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সে যে একদণ্ড কারোর সাথে কথা বলবে সেই সুযোগও নেই। আমি দেখতাম ভাইয়া রাতে ঘুমোতো না, সিগারেট খেত আর পায়চারি করতো। মাঝে মাঝে শূন্য তাকিয়ে থাকতো, কিছু খুঁজতো। জানো ভাবি, ভাইয়া অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবার শরীরে আর এক লড়াই নিতে পারলো না। বাবা যখন মারা গেলেন আমি ইন্টার পরীক্ষার্থী, মাহমুদ 8-এ পড়ে। মা হুট করে অসুস্থ হয়ে পড়লেন। ভাইয়া সব একা সামলালো। আমাদের মনে হচ্ছে একটা বিশাল পর্বত আমাদের আগলে রেখেছে, অথচ সেই পর্বতকে কতটা ঝড় পোহাতে হচ্ছে কারোর জানা নেই। বাবার মৃত্যুতে আমি ভাইয়াকে কাঁদতে দেখিনি। সে শুধু শুষ্ক চোখে তাকিয়েছিল বাবার লাশের দিকে। তাকে খুব ক্লান্ত লাগছিল। পরদিন থেকে বাবার আগের জীবন। এভাবে 4টে বছর কেটেছে। আমাদের ঘরের কর্তা ভাইয়া, তাই ভাইয়ার রাগারাগি করাটা আমরা যেন মেনে নিয়েছি। আমার কি মনে হয় ভাইয়া ক্লান্ত আমাদের পালতে পালতে। তাই যখন তোমার সম্বন্ধ এলো সে মুখের উপর না করে দিল, কারণ সে আরেকটা মানুষকে পালতে পারবে না। এই দায়িত্বের বোঝা তাকে নির্জীব করে দিচ্ছে। তুমি চিন্তা করো, অসুস্থ মা, একটা শেয়ানা বোন, ছোট ভাই, সবাইকে দেখে রাখা, তাদেরকে পিতৃস্নেহে বড় করা কি কম কষ্ট? হয়তো এই জন্যই আজ ভাইয়া এত রেগেছেন। তুমি যদি আমাকেও একটু বলতে, আমি মাহমুদকে সাবধান করতাম। মিষ্টি আপু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমার চোখ ভিজে গেছে। মানুষটার রাগগুলো যেন তখন খুব যৌক্তিক লাগছিল। আমার মনে হয়েছিল ওনাকে যদি জড়িয়ে বলতে পারতাম, যখন ক্লান্ত লাগবে, মনে হবে পৃথিবীটা খুব অসহ্য, আপনি আমার উপর রাগ ছাড়বেন, তাও নিজেকে কষ্ট দেবেন না। সাহেব যখন সকালবেলা বাড়ি ফিরলেন ফ্রেশ হতে, আমি তখন পা টিপে টিপে তার ঘরে গেলাম। সারা রাত তিনি ঘুমাননি তা জেনে তার মুখে স্পষ্ট ছিল। আমি অপরাধীর মতো তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি এক নজর আমার দিকে চাইলেন, তীক্ষ্ণ সে দৃষ্টি, কিন্তু কিছু বললেন না। আমি অপরাধীর মতো বললাম, আমি ওকে ক্লাস কামাই করে সিগারেট খেতে দেখেছিলাম, কিন্তু ও আমার হাতে পায়ে ধরে বলেছিল আর করবে না। আমি ওকে বিশ্বাস করেছিলাম, তাই আপনাকে জানাইনি, আমাকে ক্ষমা করে দিন।
সাহেব শুনলেন কিন্তু কিছু বললেন না। আলমারি থেকে একটা শার্ট বের করে বাথরুমে চলে গেলেন। বুঝতে পারলাম তিনি আমার উপর রেগে আছেন, হয়তো কষ্টও পেয়েছেন। আমি সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম আর কখনো ওনাকে কিছু লুকাবো না। তাতে আমার শ্বশুরবাড়ির সবার সাথে মনোমালিন্য হলে হোক, সংসার জীবনে আমার এই প্রতিজ্ঞাটুকু শুধু একবার ভাঙতে হয়েছিল, সেটা পরে বলবো। তবে সাহেবের রাগ ভাঙাতে আমার খুব কষ্ট হয়েছিল সেবার, একদম নাকানি চুবানি যাকে বলে। মাহমুদের রিলিজ হলো 3 দিন পর। মা অত্যন্ত রেগেছিলেন সাহেবের উপর এবং কিঞ্চিত অসন্তুষ্ট আমার উপরও ছিলেন। মাহমুদ কেমন ভেড়ার মতো হয়ে গিয়েছিল, তার চাঞ্চল্যগুলো হুট করে উবে গিয়েছিল। মাঝে মাঝে তাকে দেখলে মায়া হতো, কিন্তু তার দোষটা পাপের সমতুল্য। সাহেব তার আগের রূপেই অনড় ছিলেন। মাহমুদকে বাড়ি আনার পর সাহেব ঘোষণা করলেন, আজ থেকে মাহমুদ বাড়ি থেকে অকারণে বের হবে না, মুদির দোকানেও যাবে না, কলেজে গেলে কাননের সাথেই যাবে, ওর সাথেই আসবে, বাসায় একটা শিক্ষক রাখবো, সেই সব পড়াবে। মা এবার তার অসন্তোষ চাপা রাখতে পারলেন না। তিনি অনুযোগের স্বরে বললেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হিতে বিপরীত হবে মুহাইমিন। ওকে মেরে কি বানিয়েছিস, এখন জেলের কয়েদির মতো আচরণ করছিস। বেশি জোর দিলে কাজ ভেঙে যায়, তখন নিজের হাতেই রক্তক্ষরণ হয়। আমি অত কিছু বুঝি না। যদি চাও আমি মাহমুদকে খাওয়ার খরচ পড়ার খরচ দেই, তাহলে সে আমার কথাতেই চলবে। আমার কথার অবাধ্য হলে আমি তোমার ছেলেকে পালবো না। তোমার ছেলের পিছনে একটা টাকাও আমি খরচ করব না। সে কিভাবে কি করবে তার ব্যাপার। সাহেবের দৃঢ় কথায় মা ক্ষিপ্ত হলেন। তিনি কঠিন গলায় বললেন, ভুলে যাস না, এই বাড়ি আমার বাড়িতে থেকে তুই আমার ছেলের খাওয়া পড়া বন্ধ করবি? মায়ের এমন কথায় আমি খুব আহত হলাম। তিনি শুধু মাহমুদকে প্রশ্রয় দিচ্ছেন না, তিনি রীতিমতো সাহেবের সাথে পক্ষপাতিত্ব করছেন। হ্যাঁ, সাহেব একটু কড়াকড়ি করছেন বটে, তবে মায়ের এক ছেলের প্রতি প্রেম আর অন্য ছেলের প্রতি এমন কটাক্ষ ভাব আমার ভালো লাগলো না। সাহেবের চোয়াল শক্ত হলো। তিনি খুব কঠিন গলায় বললেন, বেশ, আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে থাকো। মনে রেখো মা, আমি যদি এই বাড়ি থেকে বের হই কখনো ফিরেও তাকাবো না। যা বলি আমি তাই করি। এখন ভেবে দেখো কি করবে। তবে যদি চাও আমি এই বাড়িতে থাকি এবং তোমার ছেলে মেয়ের দেখাশোনা করি, এই বাড়িতে তাই হবে যা আমি চাবো। যেহেতু বাড়ির মানুষের সামান্য ব্রাশ থেকে শুরু করে যাবতীয় খরচ আমার টাকাতেই চলে, তাই মাহমুদকে কি করে সোজা করব, মিষ্টির কখন বিয়ে হবে, তুমি মিষ্টি খাবে কি না, আমার বউ পড়াশোনা করবে কি না, সব কিছু আমার কথাতেই হবে। যদি না চাও বলে দাও। সাহেবের কথাটা প্রচণ্ড পাষণ্ডের মতো লাগলো, তবুও তিনি একচুল নড়লেন না তার কথা থেকে। এদিকে মা বিপাকে পড়লেন। বাবার কোনো পেনশনের টাকা নেই, জমি জমা সব বেচে দেওয়া হয়েছে। সাহেব নতুন করে যাই কিছু করছেন তা 4 জনের নামে, চাইলে তা বেচা যাবে না। মাহমুদের পড়াশোনা, মিষ্টি আপুর বিয়ে, সব চিন্তা করতেই তিনি হাঁপিয়ে গেলেন। তাই বাধ্য হয়ে সাহেবের কথা মেনে নিতে হলো। শুধু রাগে বললেন, তুমি টাকার গরম দেখাচ্ছি, আল্লাহ বিচার করবে তোরে। সাহেব শুধু দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, আচ্ছা। মাহমুদের জন্য কড়া টিচার রাখা হলো, নাম আদনান ভাই। আদনান ভাই ভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস থার্ড, আর টার্গেট ছিল বিএসসি ক্যাডার হবেন। মাহমুদের সাথে তিনি আমাকেও পড়াতেন। আমার কোচিং যাওয়া বন্ধ হয়ে গেল। মাহমুদের আয়ার সঙ্গের সাথে মেলামেশা বন্ধ হয়ে গেল। সে কড়া শিক্ষকের পাল্লায় পড়ে পড়াশোনা শুরু করলো। আমারও ইন্টার পরীক্ষা ঘনিয়ে এলো। আমি ঘর সামলে পরীক্ষা দিলাম। আশ্চর্যজনক ব্যাপার, আমার রেজাল্টও ভালো হয়েছিল। রেজাল্ট ভালো হবার সুবাদে সাহেবের সাথে শীতল হয়ে যাওয়া সম্পর্কটা চনমনে হয়ে গেছিল। আমি যখন তাকে রেজাল্ট জানালাম, তিনি শান্ত স্বরে বললেন, যাক, ঘটে বুদ্ধি আছে। কলেজের দ্বার পার করা গেল অবশেষে। এখন কি পড়াশোনা করা হবে নাকি ইস্তফা? আমাকে চারুকলায় ভর্তি করাবেন? আমার আঁকাউকির হাত ভালো। ছবি আঁকা? হ্যাঁ। কৃপা করে আমাকে চারুকলায় পড়ার সুযোগ দিন। সাহেব দীর্ঘ সময় গাঢ় দৃষ্টি আমার দিকে চেয়ে রইলেন। আমার হাতটা টেনে নিজের কাছে নিলেন, গাঢ় স্বরে শুধালেন, আমার কৃপা চাই? এখন যেহেতু আপনার গলায় ঝুলে গিয়েছি, আর কারোর কৃপা চাওয়ার তো উপায় নেই, তাই আপনার কৃপায় জীবন ধন্য করতে চাই। সাহেব চোখ ছোট ছোট করে বললেন, জবান তো রেলগাড়ির মতো ছুটছে দেখি, তা সারা জীবন গ্যাদা থাকবো নাকি? ঘরের কর্ত্রী আমি। ওরে বাবা, তা কবে থেকে শুনি? এখনও ডিক্লেয়ার হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা শুনুন, আমাকে একটা গোলাপ ফুলের মালা এনে দেবেন, রেজাল্ট উপলক্ষে আমার উপহার। সাহেব আমাকে ছেড়ে দিলেন। কড়া স্বরে জানালেন, এসব নকটা আমি করতে পারবো না, যন্ত্রণা যত সব। আমার মন খারাপ হয়েছিল তখন। কৃপাধারী হুতুম হনহন করে চলে গিয়েছিলেন। আমি হতাশা নিয়ে ঘরের হেসেল ফিরে গিয়েছিলাম। তবে রাতে আমার খাটের উপর একটা শাড়ির প্যাকেট পেয়েছিলাম। তাতে লাল একখানা শাড়ি, এক গাছায় কাচের চুড়ি আর একটা গোলাপের মালা ছিল, চিরকুট ছিল, বিশ্রী হাতের লেখা। তাতে লেখা ছিল, কৃপা করে শাড়িটা পরে ধন্য হলে ভালো হয়। চিরকুটটা হাতে নিয়ে ঠিক কত সময় দাঁড়িয়েছিলাম আমার স্মরণ নেই, তবে ওই বাজে হাতের লেখা চিরকুটটা আমার পাওয়া প্রথম চিরকুট। আমি এখনও সেই চিরকুট খুব যত্ন করে রেখে দিয়েছি। সেই শাড়িটা এখনও পুরনো হয়ে গেছে, রং চলে গেছে পরতে পরতে, তবুও আমার আলমারিতে এখনও ঝুলছে। আমার আলমারির সব শাড়ি সাহেবের দেওয়া, কারণ আমার নাকি পছন্দ ভালো না। তিনি আমাকে সবসময় কটাক্ষ করে বলেন, পছন্দ তো শুধু আমিই ভালো, বাকি সব ছ্যাদার ভেদার মার্কা। এজন্য আমার জামা থেকে জুতো এই বুড়ো লোকটাই কিনে দেয়। তার পছন্দের শাড়ি আমি এখনও পরি,
তবে এই শাড়িটা বিশেষ, সাহেবের দেওয়া প্রথম শাড়ি। শাড়িটা পরেছিলাম পরের দিন, লাল জমেনি লাল সুতোর কারুকাজ। শাড়ির উজ্জ্বল রঙে আমাকে আরও সুন্দর লাগছে। আমি আয়নায় নিজেকে দেখলাম। আমাদের বিয়ের 8 মাস চলে তখন। এই লোকটাকে প্রথম দিন কি ভয়টাই না পেয়েছিলাম। ভয়টা যে একেবারে কেটে গেছে তা বলবো না, তবে সেই ভয়ের সাথে আরেকটু অনুভূতি একটু একটু আমার হৃদয়ে জড়ো হয়েছে। অনুভূতিটা শুধু শারীরিক নয়, এক এক বিচিত্র অনুভূতি। সাহেবের বকাঝকা আমার ভালো লাগে, তার কাছে আমার আবদার করতে দ্বিধা হয় না। ভরসার জায়গা মনে হয় এই মানুষটাই সেই রাগী শ্যাম মুখশ্রী। যখন ঘুমে শান্ত হয়ে থাকে আমি চোখ মুদে দেখি, তাকে দেখা সেই তৃষ্ণা আমার মেটে না। আমার মনে হয় তাকে দেখতে কখনো ক্লান্তি আসবে না। সাহেব সজাগ থাকলে সে আমাকে হাপুস নয়নে চাইতে দেয় না, অথচ এই লোকটাই জল্পনা কল্পনাতেই আমার দিন কাটে। ঠিক করে থেকে এই বদরাগী গম্ভীর কৃপাধারী হুতুম আমার অস্তিত্বে মিশে আছে। আমি জানি না, তবে আমার জীবনের যে সে একটা বিশেষ অংশ, না বলতে আমার দ্বিধা নেই। সারাদিনের ক্লান্তির পর তিনি যখন বাড়ি ফিরেন মনে হয় তাকে বসিয়ে তার ঘুমটুকু আঁচলে মুছে বলি, শরবত বানিয়ে দিই। কিন্তু আহ্লাদের সুযোগ তো দেয় না মানুষটি, তার আহ্লাদ নকটামি লাগে। আচ্ছা, এইসবই বোধ উপন্যাসিকারা ভালোবাসে বলছে। যদি তাই হয়, আমি কৃপাধারী হুতুমকে অনেক বেশি ভালোবাসি। তিনি কি আমাকে ভালোবাসেন, কথাটা ভাবতেই আমার মনটা বিষণ্ণ হয়েছিল। আয়নায় দেখলাম কাজল কালো চোখটা ঝাপসা। আমি দুহাতে ওই লাল চুড়িগুলো পরলাম, মালাটা তার জন্য রেখে দিলাম। আমার যে খুব শখ তার হাতে এই মালাটা পরার। সাজলাম মনের মতো করে। যখন লাল আঁচলটা মাথায় টানলাম মনে হচ্ছিল আমি যেন নতুন বউ। এখন অপেক্ষা সাহেবের। সাহেব ফিরলেন রাতে। ক্লান্ত শরীরে ফিরেই হনন করে ঘরে এলেন, ফ্যানের গতি বাড়িয়ে বসলেন বিছানাতে। টাইটা আলগা করে হাঁক দিলেন, আমার গোসলের পানি। আমি কোমরে আঁচল গুজে দরজায় কাজটা এসে দাঁড়িয়ে বললাম, বাথরুমেই দেওয়া। তিনি এবার চোখ তুলে আমাকে পূর্ণ দৃষ্টিতে দেখলেন, তার কপালের বক্ররেখাগুলো মিলিয়ে গেল। কেমন গভীর নয়নে তাকিয়ে রইলেন আমার দিকে। তার গাঢ় নয়নে আমার দেহ শিহরিত হচ্ছিল। এতটা তৃষিত নয়নে আগে কখনো দেখেছিলেন বলে মনে নেই। হুট করে সোজা হয়ে দাঁড়ালেন, দৃষ্টি সরিয়ে নিলেন, গায়ের ঘামে ভেজা শার্টটা খুলে ঝুলালেন আলনায়। আমি পা টিপে টিপে দাঁড়ালাম তার পিছনে, তার পিছন থেকে উকে দিলাম। সাথে সাথে বড় কোমর পর্যন্ত চুলগুলো বিছিয়ে গেল গাময়। তিনি একটু পিছনে ফিরে চমকালেন, গম্ভীর স্বরে ভ্রু নাচিয়ে শুধালেন, কি আমাকে কেমন লাগছে? আমার চোখ চকচক করছিল। ওনার দৃষ্টি বলে দিচ্ছিল আমাকে খুব সুন্দর লাগছে, অথচ তার মুখে শোনার জন্য উতলা হয়েছিলাম। তিনি তীক্ষ্ণ চোখে চাইলেন, কপালে পড়ালো গাঢ় ভাঁজ। বড্ড বেপরোয়া স্বরে বললেন, পেয়ারার মতো। বলেই গোসলে চলে গেলেন। আমার মনটা থিতিয়ে গেল। তখন নতুন নতুন প্রেমে খাবি খাওয়া মনটা একেবারেই ভেঙে গেল। অভিমান হলো বড্ড। কি হতো একটু প্রশংসা করলে, আমার এখন ভেবে এত হাসি পায়। কি বাচ্চা মোটেই না করতাম। মনের কষ্টে সে রাতে আমি খাবো না বলে মনস্থির করলাম। বিছানায় একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। সাহেব গোসল সেরে এসে আমাকে এমন শয্যাশায়ী দেখে কপাল কুঁচকালেন। গম্ভীর স্বরে শুধালেন, রাত দুপুরে এমন ভেটকি মাছের মতো শুয়ে পড়ার কি মানে? শরীর টরীর খারাপ হলে যেন আগে থেকে বলা হয়, আমি গভীর রাতে কোলে কোলে নিয়ে ঘুরতে পারবো না। আমি এবার তার দিকে চাইলাম। আমার চোখ লাল হয়ে আছে। টলমলে সেই চোখগুলোর দিকে এক দফা চাইলেন সাহেব, তারপর একেবারে পাত্তা না দিয়ে গামছা ছড়িয়ে পাঞ্জাবি পরে নিলেন। তিনি এখন খাবেন। আমার তার এমন নির্লিপ্ততা সহ্য হলো না। উঠে বসে তার হাতটা সজোরে টেনে ধরলাম। তার হ্যাঁচকা টানে তিনি টাল সামলাতে না পেরে ধপ করে বিছানায় বসে পড়লেন। তার চোখে মুখে দুর্বোধ্য বিস্ময়। কণ্ঠে তা একেবারেই প্রকাশ না করে কঠিন স্বরে শুধালেন, কি? আমার চোখ টলমল করছে। তিনি আমার চোখের সেই অশ্রুর দিকে তাকিয়ে রইলেন বহুক্ষণ। আমিও জেদি, তার মাথায় তার প্রশংসা শোনার ভূত চেপেছে। এক বুক সাহস নিয়ে হাতটা টেনে ধরে বসে রইলাম। তিনি আমাকে ধমকালেন, আমি ছাড়ব না। তিনি আমার জেদ দেখলেন নিশ্চুপ নয়নে। তার ধারালো দৃষ্টিতে আমার কোনো ভাবান্তর হলো না। অতঃপর সাহেব কঠিন স্বরে শুধালেন, কি হলো? বলুন আমাকে কেমন লাগছে? হ্যাঁ বললাম, কৃপা করে বলুন আমাকে কেমন লাগছে। সাহেবের মুখে তখন তীব্র বিরক্তি। চসূচক শব্দ করে এক অসন্তোষ নিয়ে বললেন, বলছি না নখটা আমি ভালো লাগে না। বললি কি হয়, আমি তো আপনার জন্যই সেজেছি। জানেন কতটা আশা নিয়ে আমি সেজেছি। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন না? আমার প্রশ্নে সাহেবের মুখখানা আরও যেন গম্ভীর হয়ে গেল। তিনি গম্ভীর ভঙ্গিতে শুধালেন, ভালোবাসে কি মানে? মানে ভালোবাসার সংজ্ঞা কি, উদাহরণসহ বলতে হবে। আমি উত্তর দিতে যেতেও আটকে গেলাম। এতটা কষ্ট হলো যেন শরীরের প্রতিটা কোষ থেকে শুধু দুঃখ ঠিকরে উঠতে ঠোঁট আটকে নাকের পাটা ফুলিয়ে কান্না আটকাবার চেষ্টা করলাম। তার হাত ছেড়ে দিলাম, পিঠ ফিরে আবার শুয়ে পড়লাম। তিনি কঠিন স্বরে শুধালেন, আবার শোয়া হচ্ছে কেন? আমি উত্তর দিলাম, না, আমার কান্না পাচ্ছে, ক্ষণে নাক টানছি। তিনি যে ভীষণ বিরক্ত হলেন তা বোঝা গেল। দরজা গলায় আবারও বললেন, এখন কি অনশনে বসা হবে? দেবদাসী সাজা হবে আমাকে এখন সেই গোসা ভাঙাতে?
বলে আমার সোনা বাবুটা বলতে হবে। যদি কেউ ভেবে থাকে আমি তার এইসব ছেলে মানুষই সহ্য করব তাহলে ভুল। এখন থেকে ভ্যাবাচ্যাকা বলা কথা উত্তর আমি দিব না। কৃপা করে যদি আমার সাথে কথা বলতে হয় তবে আমার নাম ধরে ডেকে সরাসরি যেন বলা হয়। অমন দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলা কথার উত্তর আমি দিব না। যার খেতে ইচ্ছে হচ্ছে সে খাক, আমাকে তোলার চেষ্টাও যেন না হয়। বলে আমি গায়ে কাঁথা টেনে নিলাম। সাহেব কঠিন দৃষ্টির আঁচ তার দিকে না তাকিয়ে ঠিক পেলাম। তবুও আমি নড়লাম না। তিনি হনহন করে বেরিয়ে গেলেন। আমার গোলাপের মালাটা ওভাবেই পড়ে থাকলো টেবিলে। আমি তাকিয়ে রইলাম মালাটির দিকে। কিশোরী মন তখন শুধু স্বপ্নই দেখে গেল একদিন সাহেব আমাকে নিজ হাতে খোঁপায় গোলাপের মালাটা পরিয়ে দেবেন। খাবার টেবিলে সাহেব কি বাহানা দিলেন সেই খাবার আমার ছিল না। শুধু ঘরে এসেই তিনি লাইট বন্ধ করে দিলেন। আমার চোখে ঘুম নেই, অথচ আমি ঘুমের ভান করে পড়ে আছি। কালো আকাশে তখন রূপোর থালার মতো বড় একখানা চাঁদ। সেই আলো গলে পড়ছে জানলা দিয়ে। আমি টের পেলাম সাহেব আমার পাশে শুয়েছেন। আমি নড়লাম না। আমি জানি তিনি আমাকে কাছে টেনে নেবেন, কিন্তু আজ আমি তার ডাকে সাড়া দিব না। প্রচণ্ড অভিমানে আমার মনের দেয়ালে তালা বোঝাচ্ছিল। ভাদ্র মাসের শেষ, আকাশে তখন মেঘ নেই। রাতে গুমোট বাতাসে ঘরটাও কেমন গুমড়ে উঠেছে। সাহেবের দৃষ্টি আমার পিঠে। তিনি শান্ত স্বরে ডাকলেন, পেয়ারা পেয়ারা। আমার নাম কানন। আমার উত্তর পেতেই একটা শক্ত হাত আমার কোমর টেনে ধরল। ঘাড়ে মুখখানা ডুবিয়ে গাঢ় স্বরে বলল, কিন্তু তুমি আমার পেয়ারা। আমি রাগে চোখে তার দিকে তাকালাম। তিনি সেই চোখে আলতো করে চুমু আঁকলেন। আমি কঠিন গলায় বললাম, যে আমাকে ভালোবাসে না আমি তার আদর নিব না। ভালোবাসে কি? আবার প্রশ্নোত্তর। শুধু আবেগেই বিছানাতেই আসে আপনার? একটু নরম গলায় দুটো প্রশংসা করা যায় না? ভালোবাসা মানে বউয়ের যত্ন নেওয়া, তাকে মিষ্টি করে দুটো কথা বলা। কি কথা? এই যে কানন, তোমাকে খুব সুন্দর লাগছে। তিনি আমার নাকের উপর জোরে একটা কামড় দিলেন। আমি আ করে উঠতেই তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, সুন্দর না লাগলেও মিথ্যে বলতে হবে? আবার ভাবাচাকা কথা। আর সুন্দর না লাগলে আমার কাছে এসেছেন কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। যদি না ছাড়ি? আমার এত রাগ হলো আমি ঠিক করে বুকের মাঝ বরাবর একটা কামড় বসালাম। তিনি নড়লেন না, একটু পর্যন্ত করলেন না। আমার কোমরটা টেনে আরও কাছে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, ভুল বলেছি। আমার পেয়ারাকে আজ শুকনো মরিচের মতো লাগছে। তাই তো এত তেজ। রাগ মিটেছে না? আমি খুবই রেগে আছি। আমার ঠোঁট গাঢ় একখানে চুমু এঁকে বললেন, তাহলে রাগটা শুষে নেই। কৃপা করে অনুমতিটুকু দেওয়া যাবে পেয়ারা? আমি তাকে নিজের থেকে সরাতে চাইলেও সরাতে পারলাম না। তিনি আমার মুখের প্রতিটা অংশে চুমু খেতে খেতে বললেন, পেয়ারার রাগটাও পেয়ারা মাখার মতো, টক মিষ্টি ঝাল। সাহেব আমাকে ভালোবাসেন কিনা সেটা সেরাতে জানা হলো না। তবে তার আদরে আমার রাগটা টিকলো না। আমার জীবন আগের মতোই চলতে লাগলো। তিনি আমাকে চারুকলায় ভর্তি করালেন। আমার রেজাল্ট আমাদের বাসার স্যার আদনান ভাই খুব বেশি খুশি হলেন। মাহমুদকে দেখিয়ে বললেন, শেখো শেখো। মাহমুদ চুপ করে মাথা নত করে বসে থাকলো। মাহমুদের মধ্যে আমূল্য পরিবর্তন দেখা গেল। সেটা হয় সাহেবের ভয়ে, নয়তো আদনান ভাইয়ের ভয়ে। কারণ আদনান ভাইও খুব কড়া মানুষ। অনাথ মানুষটি জীবনের সাথে লড়তে লড়তে নিজেকে কঠিন করে ফেলেছেন। বারবার একটুর জন্য তার চাকরিটা হয় না। ভাইভা বোর্ডে তার কাছে টাকা চাওয়া হয়, কিন্তু কোথা থেকে আনবেন এত টাকা? তাই সরি বলেই বেরিয়ে আসতে হয় তাকে। সেই কাঠিন্য তিনি আমাদের উপর দেখাতেন। শুধু একটা মানুষের সামনে তিনি নহতেন নরম। সে মিষ্টি আপু। মিষ্টি আপুকে দেখলে আদনান ভাইয়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে যেত। শান্ত চোখে তাকিয়ে থাকতেন, কখনো কথা বলতেন, খুব একটা না। শুধু যতটা সময় মিষ্টি আপু থাকতেন তিনি গাঢ় চোখে চেয়ে থাকতেন, যেমনটা মাঝে মাঝে সাহেব আমার দিকে চাইতেন। মিষ্টি আপু যদি তাকে জিজ্ঞেস করতো, আদনান ভাই ভালো আছেন? আপনি তো শুকিয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া হচ্ছে না? তিনি খুব বিষণ্ণ ভঙ্গিতে হেসে বলতেন, আমার যত্ন নেওয়ার মানুষের যে বড় অভাব। মিষ্টি আপু কিছুটা বিব্রত হতেন। মাঝে মাঝে বলতেন, আমাদের বাসায় এসে খেতে পারেন না? সেই সম্পর্কে আমাদের নেই যে। তুমি দাওয়াত দিলে আমি না করব না, কিন্তু সবসময় তো আসা যায় না। মিষ্টি আপু কথা বাড়াতেন না। চায়ের কাপটা রেখে মিষ্টি আপু চলে যেতেন। আদনান ভাইয়া নীলিন চোখে তার যাওয়া দেখতেন। মিষ্টি আপুকে তিনি কি ভালোবাসতেন? এমন নীরব ভালোবাসা হয় বুঝি? একদিন ঘরের পুরনো অ্যালবাম গুছাতে গিয়ে আমি সাহেবের জন্মদিন জানতে পারলাম। আমার শাশুড়িমা ছবির পিছনে তারিখ এবং বয়স লিখে রাখতেন। সাহেবের একটা ন্যাংটু পুংটু ছবি পেতেই দেখলাম তার পিছনে লেখা মুহাইমিন, 9/10/1966। 1 বছর 2 দিন। সেই থেকে বের করলাম ওনার জন্মদিন। অক্টোবরের 7 তারিখ, সেদিন ছিল অক্টোবরের 6। মিষ্টি আপুকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, ভাইয়া তো জন্মদিন পালন করে না, এই জন্য ভাইয়ের জন্মদিন যে কাল সেটাও ভুলে গিয়েছিলাম। অথচ মিষ্টি আপু বা মাহমুদ জন্মদিন পালনে কখনো কার্পণ্য হয়নি। আমার বিয়ের পর মাহমুদের জন্মদিন পালিত হতো। আমার বড্ড খারাপ লাগলো। মানুষটি আমার ভালোবাসুক আর নাই বাসুক, আমি তো তাকে ভালোবাসি, তাই তার বিশেষ দিন আমি পালন করব না? পরদিন সকালে আমি বিশেষ নাস্তা বানালাম যা তিনি ভালোবাসেন। টেবিলে মাংস এবং পরোটা দেখে তার চোখ কপালে। অবাক গলায় শুধালেন, আজ কি প্রেসিডেন্ট বুশ আসছে বাসায়? এত রমরমা কেন? তোমার জন্মদিন উপলক্ষে ভাবি রান্না করেছে। মিষ্টি আপুর কথা সাহেব বিস্মিত চোখে আমার দিকে চাইলেন। কিছু বললেন না, চুপ করে খেলেন। অফিস যাওয়ার সময় শুধু বললেন,
ঝালটা এরপর থেকে জেলার জন্য না দিয়ে শুধু এই বাসায় মানুষের জন্য দিলেই হবে। আমার ইচ্ছে করলো তার মাথাটা ফাটিয়ে দেই। খুদ করা ধরা ছাড়া কিছুই পারে না এই লোকটা, কিন্তু নিজেকে বুঝালাম আজ না, সব কাল। উপহার হিসাবে একটা ছবি দেবার পরিকল্পনা ছিল আমার। পুরো একদিন লাগিয়ে সাহেবের ছবিটা আঁকা শেষ করে অফিস থেকে ফিরতেই আমি তার হাতে তুলে দিলাম। মিষ্টি করে বললাম, শুভ জন্মদিন। টাই ঢিলে করতে করতে তিনি ছবিটাকে অনেকক্ষণ দেখলেন, অতঃপর বললেন, আমার চেহারা এত বেঢপ জানা ছিল না তো। অবশ্য পেয়ারার থেকে এর থেকে বেশি আশা করা যায় না। থাক, লাগবে না আপনার নেওয়া। আমি যেই কেড়ে নেবার জন্য হাত বাড়ালাম, তিনি হাতটা উঁচু করে ধরলেন। আমার ছোট্ট উচ্চতা তার হাত অবধি যেতেই পারলো না। তিনি গম্ভীর গলায় বললেন, সেটা বললে তো হবে না। এই মুহাইমিন সরকারের কপালে যা একবার চলে আসে তা হাজার চেষ্টা করলেও কেউ করাতে পারে না। তা ছবি হোক বা পেয়ারা, যা আমার তো আমারই। আমি হাল ছেড়ে দিলাম। এই লোকের সাথে ঝগড়া করা আর দেওয়া মাথা ঠুকা একই, তবে মনে একটা শান্তি, আমি তার শুধু তারই। শাশুড়ি মায়ের অসন্তোষের পর আমার কলেজ যাওয়া যথাসময় হলো। তিনি বারে বারে বললেন, বউ কি চাকরি করবে নাকি? ওর এত পড়ে কি হবে? সাহেব তখন নিরুত্তর উত্তর দিলেন, ঘটে তো মালপতি আছেই, তো জং ধরিয়ে কী লাভ? অন্তত আমার ছেলেমেয়েরা ভালো আঁকতে পারবে। কথাটা শুনে শাশুড়ি মা আর কথা বাড়াতেন না, কিন্তু তার অসন্তোষ আমি ঠিক টের পেতাম। আমার কলেজটা ছিল বাসা থেকে 15 মিনিট দূরে ছিল। সকালে সাহেব দিয়ে যেতেন, আসার সময় রিক্সা করে আসতে হতো। এটা ছিল আমার রোজকার রুটিন। একদিন শীতের দুপুরে আমার রিক্সাওয়ালা মামাকে গেটে দেখতে পেলাম না। তখনকার সময় এতটা মোবাইলও ছিল না। আমি অনেক সময় কলেজের গেটের পাশে দাঁড়িয়ে রইলাম। একা একা বাড়ি যাব কিনা সেটা বুঝতে পারছিলাম না, কারণ সাহেবের কড়া নির্দেশ, সাহেবকে জানানোর উপায় নেই। সময় পার হতে লাগলো, মাথার উপর থেকে সূর্য ঢলতে লাগলো। উপায় না পেয়ে আমি হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দুপুরের সময় বলে রিক্সাও নেই। খাখা করছে রাস্তা, সবাই যেন একটু বিশ্রামের আশায় চোখ বুজছে। লোকের সমাগম কম। আমি আমার চটের ব্যাগটা ঘাড়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। মোড় পার হয়ে চৌরাস্তায় উঠতেই আমার পা থমে গেল। ভয়ে আমার গা শুকিয়ে এলো। আমার সামনে জড়ো হয়ে আছে কিছু মোটর সাইকেল। দুপুরের রোদে তারা জড়ো হয়ে রাস্তার ধারে শুকানি চোখে চেয়ে আছে কিনা শিকারের জন্য। আমাকে দেখেই তাদের মধ্যে বিশ্রী হাসি ফুটে উঠল। একজনকে খুব চিনি, ওয়ার্ড কমিশনের চামচা বর্গীয়, নাম রবি ভাই। ইনি হুমকি দিয়েছিল আমাকে তুলে নিয়ে যাবেন।